বিগত 8 মাস ধরে তুমি একটা কেস নিয়ে কাজ করছিলে। আজকে যে ঘটনাটা আমরা শুনবো এটাও কোনো না কোনোভাবে তোমার কোনো ইনভেস্টিগেশন রিলেটেড। খুব আনএক্সপেক্টেডলি তুমি এই কেসটার মধ্যে জড়িয়ে পড়েছিলে। কি ঘটেছিল একদম শুরু থেকে বলো। এই যে কাজগুলো আমি করি, বাস্তু রিলেটেড কাজগুলো, মেনলি বাস্তু রিলেটেড কাজগুলোর জন্য আমি একজনের কাছে যাই। কথা বলছি, কথা বলতে বলতে সেরকমই একজন মহিলা এসে বসলো। 2 দিন পরে উনি আমাকে কন্ট্যাক্ট করেন। তখন উনি শুরু করছেন যে 2023 সালে আমার বড় মেয়ে সুইসাইড করে। আমি গেলাম, দরজার মধ্যে তালা মারা। দরজাটা যখন খুললো, মানে মনে হলো কোনো একটা হাওয়া ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি দেখলাম পাপ্পুর পেছনে একটা ওরকম ফিমেল ফিগার ওরকমভাবে বসে আছে। আর মেয়েটার যে মা, সে বিছানায় বসে আছে, তার পেছন থেকে একজন ফিগার, সে মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না, সে দাঁড়িয়ে আছে। ইকো বক্সটা আমি তোমার অন করি। ইকো বক্সে মেয়েটার নাম আমি বলি, হিন্দিতেই কনভারসেশন করছি। তারপর আমি বলছি যে 3 से ज़्यादा है, ठीक से बताओ, कोई तुम्हें रोक रहा है? हाँ, आंसर আসছে। कितने जन हो बताओ? 4। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো অনিরুদ্ধ, ওয়েলকাম টু গল্পওয়ালা। কেমন আছো বলো? খুব ভালো আছে। গল্পওয়ালাতে এই নিয়ে তুমি হয়তো 4th টাইম এলে, বাট এই স্টুডিওতে প্রথমবার। 2024-এ তুমি দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলে। 2025-এ তোমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স যেগুলো তোমার বাড়িতে ঘটেছিল ব্যারাকপুরের, তুমি আমার সাথে শেয়ার করেছিলে। ইনফ্যাক্ট তারপর তোমার সাথে সেই অর্থে কমিউনিকেশন ছিল না, কিন্তু বিগত 8 মাস ধরে তুমি একটা কেস নিয়ে কাজ করছিলে এবং মাঝে মধ্যেই কিছু না কিছু আপডেট তুমি আমায় দিয়েছো, কিছু কিছু ফুটেজ তুমি আমায় পাঠিয়েছো, কিছু কিছু জিনিস তুমি আমাকে দেখিয়েছো এবং আমিও ভীষণ ইন্টারেস্টেড ছিলাম যে আজকে যে পডকাস্টটা আমরা করব সেটা নিয়ে। তবে তার আগে আমি বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই, এতদিন পর এলে কেমন লাগছে বলো? এই যে মানে পডকাস্ট যে ফিল্ডটা ধরো তোমরা কাজ করছো, এই ফিল্ডে আমি ধরো অনেক চ্যানেলেই যাচ্ছিলাম কিছু বছর ধরে, 24 যেটা তুমি বললে। তারপরে আমি যেই ফিল্ডে আছি, ধরো অ্যাস্ট্রোলজি, নিউমোলজি নিয়ে আমি বিজি থাকি। তো সেই রিলেটেড কাজগুলো আমার চলছিল। তার সাথে সাথে আমি পডকাস্টে আসছিলাম, কারণ আমার কাছে আমার লাইফে এই ইনসিডেন্টগুলো ঘটে, মানে তোমার যে এই এক্সপিরিয়েন্সগুলো, প্যারানর্মাল এক্সপিরিয়েন্সগুলো। তো এইগুলো সবসময় আমার সাথে ঘটে না, কিন্তু আমি কিছু না কিছুভাবে এই কেসেসগুলোর মধ্যে আমি সবসময় জড়িয়ে থাকি বা আমাকে জড়িয়ে ফেলা হয়। তো বিগত 8 মাস ধরে আমি একটা কেসে ছিলাম। এইখানে আমি ব্যারাকপুরে তো আমি এখন আর থাকি না। তো আমি যেখানে থাকি সেইখানে থাকার পরেও আমি এখানে অনেকবার এসেছি এই কেসটার জন্য, আবার চলে গেছি ধরো এরকম। তো আমি এখন যেটা চেষ্টা করি সেটা হচ্ছে এই সব থেকে একটু দূরে থাকা, কারণ আমার যেই কাজগুলো আমি করি সেগুলো নিয়ে আমি থাকতে পছন্দ করি। এই কেসগুলো থেকে আমি এখন একটু দূরে থাকি, কিন্তু আমার অন্যদিকে আমার একটা এইটাও ইচ্ছা আছে যে আমি একটা টিম বানাবো। আমি সবসময় চেষ্টা করি, সবাইকে বলি যে যাদের ইচ্ছা আছে, যাদের মধ্যে একটা ব্যাপার আছে যে না আমি এটা করতে পারবো, বা আমার ইচ্ছা আছে আমি জানবো যে মৃত্যুর পর জিনিসটা কী হয় বা স্পিরিট এরা কীভাবে কমিউনিকেট করে, আমি সবসময় তাদেরকে বলি সবসময় ওয়েলকাম, যে এসে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমরা একটা টিম ফর্ম করব। কারণ আমার 2024 থেকেই 2026 চলছে, লাইফে এমন অনেক এক্সপিরিয়েন্স হয়েছে বা এমন অনেক কেসেস হয়েছে যেগুলো হয়তো কোনো ফুটেজ তুমি পাবে না কোথাও, হয়তো আমার ইনস্টাগ্রামে 2-3টে পাবে বা ফেসবুকেও পাবে না, কিন্তু সেই ফুটেজগুলো আমার কাছে আছে। আর সেই জিনিসগুলো আমাকে এত কিছু শিখিয়েছে যে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি হয়ে গেছে। আজকে যে ঘটনাটা আমরা শুনবো এটাও কোনো না কোনোভাবে তোমার কোনো ইনভেস্টিগেশন রিলেটেড এবং খুব আনএক্সপেক্টেডলি তুমি এই কেসটার মধ্যে জড়িয়ে পড়েছিলে। ওকে, তো কি ঘটেছিল একদম শুরু থেকে বলো। আমি এখন শান্তিপুরে থাকি। তো শান্তিপুর থেকে মাঝে মাঝে আমি বাড়িতে আসি। আমার বাড়িতে তোমার আমার যে পেটটা আছে ওকে দেখতে আসি। তারপরে হচ্ছে বাবার সাথে দেখা করতে আসি।
ঠাকুমার সাথে দেখা করতে আসি। তো ওই রকমই আমি আমার বাড়িতে একদিন ছিলাম। এবার এই যে কাজগুলো আমি করি, ধরো নিউমোলজি হোক বা বাস্তু রিলেটেড কাজগুলো, মেনলি বাস্তু রিলেটেড কাজগুলোর জন্য আমি একজনের কাছে যাই। আমার থেকে সিনিয়র উনি আমার বাড়ির সংলগ্ন এরিয়াতেই থাকে, ব্যাকপুরে। হ্যাঁ একটু দূরেই আমি যাই। তো গিয়ে আমি মাঝে মাঝে ওনার সাথে আলোচনা করি যে এইটা এইভাবে হচ্ছে, এইটা কীভাবে করা যায়, বা এইটার মানে কি করলে জিনিসটা পুরোপুরি ঠিক হবে, গাইডেন্সের জন্য। হ্যাঁ। তো উনিও আমাকে অনেক কিছু বলে, হেল্প মানুষের লাগতেই পারে। তো ওই রকমই আমি একবার এসে ওনার সাথে একদিন কথা বলছি এই বিষয়ে, বিকেলবেলার দিকে, ধরো তোমার 4:30 5টা এরকম টাইম হবে, ওনার সাথে কথা বলছি। এবার ওনার যারা ক্লায়েন্টস, তখন উনি বাড়িতেই থাকে, ওনার ক্লায়েন্টসরা বাড়িতেই আসে এমনি। আচ্ছা, উনিও এই প্রফেশনের সাথেই যুক্ত? উনি মেনলি হচ্ছে ওই শেকড় যেগুলো হয়, আচ্ছা। তাবিজ, এই জিনিসগুলো, মাদুলি, এই জিনিসগুলো উনি প্রোভাইড করে মানুষকে। তো কথা বলছি, কথা বলতে বলতে সেরকমই দেখলাম একজন মহিলা এলেন। মহিলা এসে বসে ওই টেবিলে আমাদের কথা শুনছে। এবার যখন উনি এলেন, এবার তখন আমাকে বললো, ঠিক আছে তুই বস, আমি কাজটা করে নিই। তো ওনার যে প্রবলেমটা সেটা হচ্ছে ওনার হাজব্যান্ডের সাথে প্রবলেম চলছিল, সেইটা রিলেটেড উনি কথা বলছেন। এবার উনি সেইভাবে কথা বলে মাদুলি নিচ্ছে। একটা তোমার জল পোড়া টাইপের হয়, ঠিক আছে, মুসলিমদের জল পোড়া থাকে, ওই জল পোড়া নিচ্ছে। সব হয়ে গেল, লাস্টে যখন উনি চলে যাবে তখন উনি বলছে যে আমার মেয়ের কেসটা তো তুমি জানো। উনি ওনাকে দাদু বলে বলছে, মহিলাটা ওই আমার যে সিনিয়র ওনাকে দাদু বলে বলে। তো দাদু তুমি তো সবই জানো, এই ফ্ল্যাটটা বিক্রি করতে পারছি না, মেয়েটা এরকম করলো, মারা গেল মেয়েটা। তারপরে হচ্ছে আমরা ওখানে 6 মাস ছিলাম, কিন্তু এত চেষ্টা করছি, না নতুন করে কিছু বানাতে পারছি, না কাউকে ভাড়া দিতে পারছি, না থাকতে পারছি নিজেরা। আচ্ছা। তো তখন উনি শুনছেন, শোনার পর হঠাৎ করে উনি কিছু বললো না, হয়তো 2-3 সেকেন্ড কিছু বললো না, শুনলো, ভাবছে কিছু একটা। তারপর হঠাৎ করে আমার দিকে দেখিয়ে বললো যে তুই তাহলে ওকে বল, আমার কথা বলছে, তুই তাহলে ওকে বল, ও এই জিনিসগুলো করে, তুই ওকে বল, ও তোকে হেল্প করতে পারবে। আমি তো যাই না কোথাও, ও তোকে হেল্প করতে পারবে। তখন ওই মহিলাটি বলছে ঠিক আছে, আমাকে নাম্বারটা চাইলো, আমি দিলাম। আমি বললাম ঠিক আছে আপনি কন্ট্যাক্ট করবেন, আমি শুনবো, আপনি এখানে যা বললেন আমি তো শুনলাম, আমাকে আবার প্রথম থেকে বলবেন গুছিয়ে। তো চলে গেলেন উনি, আমি আমার মতো আমার বাড়িতে আছি। এবার ধরো আমি তখনও বাড়িতে ছিলাম, 2 দিন পরে উনি আমাকে কন্ট্যাক্ট করে আচ্ছা। হোয়াটসঅ্যাপে। 2 দিন পরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে যে আপনার সাথে কথা হয়েছিল সেদিনকে, তো আপনি আমাকে একটু হেল্প করুন। আমি তখন বলি যে আপনি একটা টাইম বার করে আমাকে কল করবেন, আমি ঘটনাটাকে শুনবো, আমি যদি পারি আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তো উনি আমাকে কল করে, ধরো ওই সকাল 11টা 11:30 12টা এরকম কিছু একটা টাইমে, সকালের দিকেই কল করে উনি আমাকে বলছে আমাকে হেল্প করুন। মানে প্রথমে যেরকম আমরা বলি, মানে খুব বিপদে পড়লে আমাকে একটু হেল্প করুন, আমি আর পারছি না, আমি এখানে থাকতেও পারছি না, আমার ছোটো মেয়ে আছে, ছোটো মেয়েটাও কেমন করছে, আর এইখান থেকে আমি বেরোতে চাই, এই ফ্ল্যাটটাকে আমি বিক্রি করতে চাই, এইভাবে যেরকম বলে মানুষ ওরকমভাবে বলছে। আমি বললাম যে সব ঠিক আছে, আপনি আমাকে আগে পুরো ডিটেলসে বলুন যে কী হয়েছিল, ওই ফ্ল্যাটের হিস্ট্রি কী আছে, কোনো কিছু ঘটেছিল কি না, কীভাবে মেয়ে মারা গেল, এগুলো আমাকে পুরো ডিটেলসে আপনি বলুন। তখন উনি শুরু করছেন যে 2023 সালে আমার বড় মেয়ে, এবার আমি তোমাকে বলে রাখি, এই যে মহিলাটি, এনার দুটো বিয়ে। দুটো বিয়ে। আচ্ছা। ফার্স্ট হাজব্যান্ডের সাথে 2টো মেয়ে, আর সেকেন্ড হাজব্যান্ডের সাথে তোমার কোনো ছেলে মেয়ে নেই। তো এই যে ফার্স্ট হাজব্যান্ড, তিনি মারা যান, কোনো একটাভাবে তিনি মারা যান, মারা যাওয়ার পরে সেকেন্ড ম্যারেজ উনি করে। তো এইবার মহিলাটি বলছে যে আমার 2টো বিয়ে, আমার ফার্স্ট হাজব্যান্ডের সাথে হচ্ছে 2টো কন্যা সন্তান মেয়ে। তো আমার যে বড় মেয়ে, সে 2023 সালে, আজ থেকে 3 বছর আগে সুইসাইড করে আমার ওই ফ্ল্যাটেই, যেই ফ্ল্যাটে আমরা থাকতে পারছি না, বিক্রি করতে চাইছি, সেই ফ্ল্যাটেই সুইসাইড করে। আমি বললাম যে কেন সুইসাইড করলো? তখন উনি বলছে যে এর রিজনটা আমি পুরোপুরি জানি না, কিন্তু ওর একটা ছেলের সাথে কোনো একটা কানেকশন ছিল, রিলেশনশিপ ছিল, যার জন্য ওদের ঝগড়া হওয়াতে মেয়েটা আমার সুইসাইড করে। এতটা ক্যাজুয়ালি বলছে উনি আমাকে বলছে, কেন আমি তোমাকে পরে বলছি, এটা উনি আমাকে বলল। উনি কাঁদছে, কিন্তু উনি জানে না রিজনটা, আসল যে রিজনটা সেটা উনি জানে না, সেটা এই কেস থেকেই বেরিয়েছে। আচ্ছা। তো উনি আমাকে এটা বললো, আমি বললাম যে সুইসাইড করলো, তাহলে ছেলেটার কি হলো?
ছেলেটাকে আপনারা কোনোভাবে কিছু করেননি। বলল যে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা হচ্ছে এখন এমনি নষ্ট হয়ে গেছে, মদ খায় আর বিভিন্ন রকমভাবে নেশা করে অন্য মেয়েদের পেছনে পড়ে থাকে, কিন্তু আমরা চাই যাতে ওর জেল হোক, এটা আমাকে বলল। কিন্তু তার আগে আপনি আমাকে এই ফ্ল্যাটটার ব্যাপারে করুন, আমরা এটা বিক্রি করতে চাইছি, এটা কোনোভাবে বিক্রি হচ্ছে না। তার সাথে আমার যে ছোটো মেয়ে, তার বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে। ঘরের মধ্যে আমাদের একটা পেট আছে, একটা ছোট, ও রাতের বেলা উঠে চেঁচাচ্ছে, 2-3 দিন পর পর চেঁচাচ্ছে একটা স্পেসিফিক টাইমে, 12টা-1টার মধ্যে, রাত 12টা-1টার মধ্যে ও উঠে চেঁচাচ্ছে 10 মিনিট 15 মিনিট, তারপরে আবার শুয়ে পড়ছে, সারাদিন কিছু হচ্ছে না ওর। এই জিনিসটা ফলো করছি আমরা, এই জিনিসটা হচ্ছে। আর আমার ছোটো মেয়েটা মাঝে মাঝেই বলছে সুইসাইড করবো, সুইসাইড করবো, ঠিক আছে, এটা নিজের মাকেই বলছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আপনাদের যখন ফ্ল্যাটের প্রবলেম, তাহলে ফ্ল্যাটটা আমি দেখব, ফোনে আমি শুনলাম, আমি ফ্ল্যাটটা দেখব, ফ্ল্যাটটা দেখার ব্যবস্থা করে দিন। তখন উনি বলছে যে ওই ফ্ল্যাটে তো কেউ যায়নি অনেক দিন, এই সুইসাইড হওয়ার পরে ভয় কেউ আর আমরা থাকিনি, 6 মাস ধরে তো পুরো বন্ধ, আমরা মাঝে মাঝে গিয়ে পরিষ্কার করে আসি, কিন্তু এমনি বন্ধ থাকে, কেউ ওখানে রাতে যায়ও না। আমি বললাম যে আমি যদি আপনাকে হেল্প করি, আমি ওটাকে ভিজিট করবই, সেটা একা হোক বা আপনার সাথে যাবেন, আমি ওটাকে ভিজিট করবই যে কোনোভাবে। আর আমার যা করার ওখানে আমি কিন্তু করব, তারপরে আমি বলতে পারবো যে পারবো কি পারবো না, তার আগে আমি কোনো কমিটমেন্ট দেবো না। তো আমি কি করি, আমি আমার সাথে পাপ্পুকে নিয়ে আমরা দুজন যাই, তোমার ওই সন্ধ্যের দিকে 8টা 8:30 এরকম টাইমে আমরা যাই। ওখানে গিয়ে যে সেকেন্ড হাজব্যান্ড ওনার, উনি একটুখানি মানে প্রভাবশালী মানুষ, ওই এরিয়াতে প্রভাবশালী মানুষ। তো উনি যে কাজটা করে সেটা হচ্ছে, উনি বলে যে এখন খুলতে হবে না, বিভিন্ন রকমভাবে বাধা দিচ্ছে। আমি তখন ওনাকে বলি যে দেখুন, আপনি যদি খুলতে না দেন তাহলে খুলবো না, চলে যাবো, কিন্তু আমি আর আসবো না, সেকেন্ড টাইম আমি আর আসবো না। আমাকে কন্ট্যাক্ট করার তাহলে দরকার ছিল না, আমার কাজটা আমাকে পুরো করতে দিতে হবে, তারপরে আমি আপনাকে কি করব বা রেজাল্ট আমি দিতে পারবো কিনা সেটা আমি কনফার্ম করব। তখন ওনার যে ওয়াইফ, মানে মেয়েটির মা, উনি জোর করাতে ফ্ল্যাটটা খুলতে দেয়। ফ্ল্যাটটা যখন আমি উঠছি, যেই একটা ধরো ফ্ল্যাট, তোমাদের এখানেও ফ্ল্যাট আছে, আমাদের এরিয়াতেও ফ্ল্যাট আছে, ফ্ল্যাটটা বাইরে থেকে যখন আমি দেখছি, দেখে মনে হচ্ছে মানে কিছু আর নেই। কিছু নেই মানে? ওইখানে শুধু বিল্ডিংটাই আছে, ভেতরে যে মানুষগুলো থাকে তারা মনে হয় না যে থাকে। লাইটগুলো পুরো ডিম একদম, প্রত্যেকটা ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠছি, একটাও লাইট ঠিকভাবে জ্বলছে না, সব কটা ডিম। মানে হয়তো জ্বলতে হয় জ্বলছে, উঠছিও খুব আস্তে আস্তে, মানে দেখে শুনে উঠতে হচ্ছে। প্রত্যেকটা ফ্যামিলি যারা থাকছে তোমার ওই ফ্ল্যাটে, কারোর অবস্থা ভালো না, সবাই মানে এত নোংরাভাবে থাকছে যে তুমি দেখে ওখানে আর যাবেই না। 2-3টে ফ্যামিলি ওখানে আছে, বাকি আর কোনো ফ্লোরে কেউ নেই। সব থেকে উপরে হচ্ছে এদের ফ্লোরটা। আমি গেলাম, দরজার মধ্যে তালা মারা, গেট দেওয়া, উপরে হচ্ছে বিভিন্ন রকম ঠাকুরের সব ফটো লাগানো, মন্ত্র লাগানো, মন্ত্র লেখা, এরকম করা। আমি বললাম ঠিক আছে, খুললো গেট, দরজাটা যখন খুললো, মানে মনে হলো কোনো একটা হাওয়া ভেতর দিয়ে বাইরে বেরিয়ে গেল, মানে একটা ভ্যাপসা যে একটা গন্ধ বেরোয় অনেক দিন ধরে বন্ধ থাকলে সেরকম। ঠিক আছে, দরজাটা খুলে লাইটগুলো জ্বালালো, প্রত্যেকটা দেওয়ালে তোমার পুরো টারমাইট, ঠিক আছে, মানে উই পোকা একদম এমনভাবে করেছে মনে হচ্ছে কত বছর ওখানে কেউ থাকেনি। ঝুল হয়ে গেছে, তারপরে হচ্ছে তোমার ক্র্যাক হয়ে গেছে, বিভিন্ন জায়গায় গাছপালা বেরিয়ে এসছে। তো আমি বললাম যে আপনারা তো এখানে অনেক দিন আসেননি। বলছি আমরা 6 মাস ধরে এখানে থাকি না, কিন্তু মাঝে মাঝে এসে পরিষ্কার করি, আগের সপ্তাহে এসেই পরিষ্কার করেছি, এগুলো এখানে ছিল না, এই যে উই পোকাগুলো এখানে ছিল না। আমি বললাম তাহলে কী করে হলো? বলছে আপনি বিশ্বাস করুন, এখানে এগুলো কিচ্ছু ছিল না, ঝুলও ছিল না, আর এই এত উই পোকা প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা দেওয়ালে, এগুলো কিচ্ছু ছিল না। ঠিক আছে, বিশ্বাস করলাম, কিন্তু এবার আমি আমার মতো কাজ করব, এগুলো আমাকে করতে দিতে হবে। তারপরে আমি এটা বলছি না আমি আজকেই সব কিছু করে দেবো, আমি বিভিন্ন সময় আসতে পারি, ঠিক আছে, আমার হয়তো একটু টাইম লাগবে, কিন্তু আমাকে করতে দিতে হবে। বললো ঠিক আছে আপনি করুন। ওই প্রথম দিন আমার সাথে আমি পাপ্পুকে শুধু নিয়েছিলাম, আমি সবাইকে বার করলাম, আমি আর পাপ্পু, ওনাকে জিজ্ঞেস করলাম যে কোন ঘরে হয়েছিল। প্রথমে ঢুকে বাঁদিকে একটা ঘর, আর সোজা দরজা দিয়ে ঢুকে একটা ঘর দেখা যায়। তো যেটা বাঁদিকের ঘর ঢুকেই, সেই ঘরটায় মেয়েটা সুইসাইড করেছিল, ওই ফ্যানটাও এখনও আছে গলায় দড়ি দিয়ে। হ্যাঁ,
ওই ফ্যানটাও এখনও আছে, ওই বিছানাটাও আছে, ওগুলো ওরা সরায়নি। তো আমি বললাম যে ঠিক আছে, এখানেই আজকে আমি আমার বেলুন এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করি। যে কোনো যখন আমি তোমার ইনভেস্টিগেশনগুলো করি, বেলুন এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করি। না ইএমএফ, না মোশন সেন্সার, না ইকোবক, কিচ্ছু নিই না, বেলুন এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করি আমি। কারণ আজকে একটা কাজ করুন, একটা লাল বেলুন আমাকে এনে দিন আর একটু পাউডার দিন, পাউডার। তো এনে দিল কিছুক্ষণের মধ্যে। এনে দেওয়ার পরে আমি বললাম এবার আপনারা যদি থাকতে ইচ্ছা হয়, যদি মনে হয় প্রুফ লাগবে, একজন থাকুন, বাকি সবাই বাইরে, আর আমরা থাকবো। শুরু করছি। শুরু করার পরে বেলুনটাকে প্লেস করেছি। আমি বিভিন্ন রকমভাবে কোশ্চেন করছি। এখানে যদি কেউ থাকে সে বেলুনটাকে লেফট মুভমেন্ট করো, রাইট মুভমেন্ট করো। যেই মেয়েটা সুইসাইড করেছে তার নাম দিয়ে আমি বলছি, বিভিন্ন রকমভাবে বলছি। রেসপন্স প্রথমে আসছিল না, মিথ্যে কথা আমি বলবো না, রেসপন্স আসছিল না। তারপরে আমি ভাবছিলাম যে এসব বেকার, কিছু এখানে নেই, অন্য কোনো বাস্তুতে প্রবলেম আছে, ওর জন্য এটা হচ্ছে, ওটা ঠিক করলেই হয়ে যাবে। তো আমি ধরো তোমার কেসটা যখন আমি বুঝলাম যে এখানে কিছু আছে, তার 5 মিনিট আগে আমি ভাবছি না এখান থেকে চলে যাবো, কিছু নেই। লাস্ট আমি একবার যখন ট্রাই করলাম ওর মেয়েটার নাম দিয়ে, যে এখানে যদি সত্যিই কেউ থেকে থাকে তাহলে আমার সাথে কমিউনিকেট করো, কারণ আমি ধরো যদি চলে যাই, এখানে যেই আছে সে কিন্তু এখানেই থেকে যাবে, তার আর কিছু হবে না। এরমভাবে কেউ কথাও বলবে না, তোমার কমিউনিকেট করার চেষ্টাও করবে না, আর এখান থেকে চলে গেলে যে যেরকমভাবে এখানে আছে ওইভাবেই থাকবে। তখন আমি দেখলাম বেলুনটা মুভমেন্ট করলো লেফট সাইডে, আচ্ছা, যেটা ভিজিবল মুভমেন্ট। আমি সবাইকে সবসময় এক্সপেরিমেন্টটা আমার জিজ্ঞেস করি যে কোনো ইনভেস্টিগেশনে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন তো? তখন যখন সবাই বলছে যে হ্যাঁ হচ্ছে, তখন আমি ওটাকে ধরি। তো যখন হলো তখন আমি বুঝলাম যে তাহলে কিছু ব্যাপার আছে, কারণ ঘর পুরো এয়ার টাইট, এতক্ষণ ধরে হচ্ছে না, এখন হচ্ছে। তারপরে আরও কিছু কোশ্চেন্স করলাম। যখনই কোনো স্পিরিটের সাথে কমিউনিকেট করার চেষ্টা আমি করি, তাকে আমি একটু ট্রিগার করার চেষ্টা করি, কারণ নাহলে অ্যান্সারগুলো ঠিকভাবে আসে না। কিন্তু অতিরিক্ত করা ঠিক না, একটু ট্রিগার আমি করলাম সুইচটা নিয়ে। যখনই করলাম তখন ওর আবার মুভমেন্ট হচ্ছে। কিন্তু বেলুন এক্সপেরিমেন্টে এইটুকু বোঝা যাচ্ছে যে মুভমেন্ট যতই যাই হোক, কেউ মিসকমিউনিকেট করছে আমার সাথে, মিসলিড করার চেষ্টা করছে। একবার লেফট সাইড হচ্ছে, একবার রাইট সাইড হচ্ছে। তো এই ভিডিওটা আমি পুরো একদম রেকর্ড করি। ভিডিওটা যদি আমি খুঁজে পাই আমি তোমাকে পাঠিয়ে দেবো, আর এই কেসের কিছু ক্লিপ আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। যেগুলো তুমি দেখাতে পারো। তো মিসলিড আমাকে করছে। তো আমি তখন বললাম যে মেয়েটার নাম ছিল রুহি, ধরো আমি রুহি বললাম এখানে, আসল নাম রুহি না। তো আমি বললাম যে তুমি যদি সত্যিই এখানে থেকে থাকো, যদি তুমি কমিউনিকেট করার চেষ্টা করছো, তোমার যদি এখান থেকে বেরোনোর ইচ্ছা থাকে বা তুমি কষ্ট পাচ্ছ, তাহলে তুমি আমাকে জিনিসটা পুরোপুরি, যতই কষ্ট হোক, যদি কেউ বাধা দেয় সেইটা আমাকে বলো। তোমাকে যদি কেউ বাধা দিচ্ছে এখন, সেটা আমাকে বলো। লেফট সাইড মুভমেন্ট তখনও লেফট সাইড মুভমেন্ট করলো। লেফট সাইড মুভমেন্ট করার পর আমি বুঝলাম যে কেউ বাধা দিচ্ছে। তখন আমি বললাম যে ঠিক আছে, এখানে আপনার মেয়ে আছে, কিন্তু এখানে কতজন আছে সেটা আমি বুঝতে পারছি না। আমি বসেছিলাম নিচে, বিছানায় বসেছিল পাপ্পু, আর মেয়েটার মাও বিছানায় বসেছিল। ধরো একটা ঘরে একটু হালকা আলো পড়ছে, সেখানে যদি একটা মানুষের ওপর ছায়া পড়ে, এই তোমার আলো পড়ে, তাহলে তার ছায়াটা যেরকম মনে হয়, ধরো একটা মানুষের ছায়া পুরো বসে আছে সেটা তো তুমি বুঝতে পারছো কেমন হয়। আমি দেখলাম পাপ্পুর পেছনে একটা ওরকম ফিমেল ফিগার, ছায়া, কিন্তু পুরো কালো ছায়া, ওরকম পাপ্পুর পেছনে ওরকমভাবে বসে আছে। আর মেয়েটার যে মা, তার পেছন দিকে, সে বিছানায় বসে আছে, তার পেছন দিকে একজন ফিগার, সে মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না, সে দাঁড়িয়ে আছে। এই দুটো দেখে আমি সঙ্গে সঙ্গে বললাম যে যেখানে আছে সেখানেই থাকবে, এক্সপেরিমেন্ট যেরকম হচ্ছে এখানে আছে, আপনার মেয়ে আছে, কিন্তু আপনার মেয়ের সাথে আরও কেউ আছে। কতজন আছে সেইটা কিন্তু দেখতে হবে, এটা টাইম টেকিং ব্যাপার। এখন এখান থেকে সবাই যে যেখানে আছে সেখানে থাকবে, কেউ কোনো মুভমেন্ট করবে না। তারপরে তোমার যে বেলুনের যে এক্সপেরিমেন্টটা আমি করছিলাম, সেটার সাথে আমি পাউডারও নিয়ে গেছিলাম, তোমাকে বললাম পাউডার এক্সপেরিমেন্টও হবে। তো পাউডার এক্সপেরিমেন্ট হচ্ছে তোমার রাতের বেলায় পাউডারটা ছড়িয়ে দিয়ে এসেছিলাম, পরের দিন সকালে সেখানে কোনো কিছু পাইনি, পাউডার এক্সপেরিমেন্টে কিছু আসেনি। আমি বললাম ঠিক আছে। তো সেকেন্ড দিন যে এক্সপেরিমেন্টটা, ধরো আমার যে ইনভেস্টিগেশনটা আমি করবো, আমি বলে গেলাম যে আমি আবার আসবো, 2 দিন পরে হোক 3 দিন পরে হোক আবার আসবো, কিন্তু এবার একটু আলাদা রকমভাবে আমি করব। এখানে আপনার মেয়ে আছে এটুকু শিওর, কিন্তু সেটা তো আপনাদেরকে প্রুভ করতে হবে। যে মহিলাটার যে হাজব্যান্ড, সে একটু চ্যালেঞ্জিং টাইপের,
প্রুভ করতে হবে, ছেলে একদম 4-5 জন ছেলে নিয়ে আমাকে দেখাতে হবে যেখানে ভূত আছে। ওরা তো ওদের কথায় ওরকমই ওরা বলে, ভূত দেখাতে হবে, এরকম একটা ওনার মেন্টালিটি ছিল। আমি বললাম যে এটাকে তো ওইভাবে করলে হবে না, আমি যখন টাকা নিচ্ছি, টাকা নিয়েই কাজ করবো অবভিয়াসলি, তো আমি আপনাকে প্রুফ দেবো, কিন্তু আমি 2-3 দিন পরে আসবো। আমি চলে গেলাম বাড়িতে, পাপ্পু আমার সাথে চলে গেলাম, আমি বাড়িতে চলে গেলাম, ঠিক আছে চলো। এবার আমি পরের দিনকে নিয়ে যাই তোমার হচ্ছে আমার ইএমএফ, যেটা তোমার K2 মিটার, আর মোশন সেন্সর, এই দুটো নিয়ে আমি যাই। ইকোবক্সে আমি যাইনি, ওই দুটো নিয়ে আমি যাই। ওই দুটো নিয়ে আমি ফার্স্ট যে রুমটা সেই রুমটাতেও করি, সেকেন্ড যে রুমটা সেই রুমটাও তো আমি রিডিং নিচ্ছি। রিডিং কিন্তু তোমার পুরো বাড়িতেই আছে, এরকম না যে তোমার স্পেসিফিক কোনো ঘরে রিডিং আছে, রিডিং পুরো বাড়িতেই আছে। এর মানে ওরা ঘোরাফেরা করে, একটা ঘরে থাকে না সবসময়। কোনো সময় ধরো সেকেন্ড রুমটায় ভালো রিডিং পাচ্ছি, ফার্স্ট রুমটা একটু কম পেলাম। আর এত কাজ করে করে এইটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, ধরো কোনো ঘরে অনেক বেশি ধরো বেশি স্পিরিট আছে, সেটা বুঝতে পারি। তো ফার্স্ট যেটা ও সুইচ করেছে সেই রুমটায় যখন ঢুকলাম সেকেন্ডে, মনে হচ্ছে কেউ নেই, নর্মাল রুম টেম্পারেচার একদম সুন্দর, কোনো ভ্যাপসা কিছু লাগছে না। সেকেন্ড রুমটায় আবার লাগছে। ওই রুমটায় যখন আমি ইএমএফ তোমার এটা নিয়ে করছি, ওইখানে তোমার আমি দেখছি হ্যাঁ রিডিং আসছে, তো ওরা মুভমেন্ট করছে। কিন্তু আমি ঠিক করলাম যে না, যেই রুমে হিরো করেছে সেই রুমেই যাবো, কারণ মেয়েটা ওখানেই আছে। এইটা আমি কোনো জায়গা থেকে পড়ে বা নিজের কিছু ইয়ে করে, এটা আমার মন থেকে আসে জিনিসটা, যে এখানে থাকতে পারে, এটা এখানেই করবো। আমি ওখানেই করছি। বিছানাটায় বসলাম, বিছানা একটা কোল বালিশ ছিল, ইএমএফটাকে ওখানে তোমার K2 মিটারটাকে দাঁড় করালাম, দাঁড় করিয়ে আমি পেছনে সরে এলাম একটুখানি, দিয়ে আমি আবার ওকে বলছি যে রুহি, তুমি যদি এখানে থাকো, এখানে এই মেশিনটা আছে, এই বক্সটা আছে, এখানে লাইট জ্বলে, তুমি এটা সামনে গেলে এখানে লাইট জ্বলবে, এটা তুমি 3টে লাইট জ্বালিয়ে দেখাও, 3টে জ্বালিয়ে দেখাও। তুমি যদি এখানে আমার সাথে এখন থেকে থাকো, 3টে লাইট জ্বালিয়ে দেখাও। জ্বালাচ্ছে না। আমার কাছে তোমার আর একটা মানে যেটা অরিজিনাল ইএমএফ, যেটা লাইট জ্বলে, ইলেকট্রিশিয়ানরা ইউজ করে, ওইটাও আছে। তো ওইটাও শুইয়ে রেখেছি, আর K2টাকে দাঁড় করিয়ে রেখেছি, দুটোই আছে আমার কাছে। আমি যে কোনো একটা তুমি আমাকে সিগন্যালটা দাও, তারপরে আমি কমিউনিকেশান তোমার সাথে স্টার্ট করব, যে কি হয়েছে না হয়েছে, কী চাইছো। ও দিচ্ছে না, তোমার K2 সামনেও যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, বলতে 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 সেদিনকে যখন সেকেন্ড দিনকে আমার সাথে ওই বললাম যে লোকটা 3-4 জনকে নিয়েছিল, ওরা ছিল, আচ্ছা ঠিক আছে। ওরা থাকার পরে ওরা দাঁড়িয়ে জিনিসটা দেখছে আর রেসপন্স আসছে না। আমি তখন আবার ভাবছি যে আমি তাহলে সেদিনকে ভুল ছিলাম, বেলুন এক্সপেরিমেন্টকে আমি তাহলে ভুল করলাম, নাকি কমিউনিকেট করতে চাইছি না এত লোকের সামনে। এটা মাথার মধ্যে আমার চলছে, আর আমি বলে যাচ্ছি যে তুমি থাকো, তাহলে 3টে লাইট জ্বালাও, 4টে জ্বালাও, একটাও জ্বলছে না। আর তোমার মোশন সেন্সারও আমি প্লেস করেছি, ওখানেও তো মানে কিছুই নেই, থাকলে তো লাইট জ্বলবে। তখন আমি ভাবলাম যে হয়তো এত লোক আছে বলেও প্রবলেম হচ্ছে। আগে যে ওর বাবা মানে জাস্ট সৎ বাবা বাইরে বার করে দিলাম, ওই ছেলেগুলোর সাথেও বাইরে বার করে দিলাম, যে আপনাদের আমি পরে প্রমাণ দেবো, আপনার তো ওয়াইফ আছে, উনি দেখলে আপনাকে মিথ্যে কথা বলবে না, যদি কিছু পাই আমি আপনাকে ফুটেজ দেখিয়ে দেবো, আপনি চলে যান। ওই ঘরে তারপর শুধু আমি, ও, আর হচ্ছে মেয়েটির মা আর বোনের সাথে দিদির খুব ভালো কন্ট্যাক্ট ছিল। আচ্ছা তো আমি সবসময় চেষ্টা করেছি এই কেসটাতে যে বোনের সাথে দিদি কমিউনিকেশন করানোর বেশি, নিজে না করে। তো 4 জন আমরা আছি, আবার একই জিনিস হচ্ছে, আমাকেও কোনো রকমভাবে রেসপন্স দিচ্ছে না। তখন আমি ওর বোনকে ডাকি, ওর বোনকে বললাম যে তুমি তোমার দিদির সাথে যেভাবে কথা বলতে সেভাবে কথা বলো, দিদিকে ডাকার চেষ্টা করো, তোমার দিদি এখানে আছে, তুমি কথা বলার চেষ্টা করো যাতে কমিউনিকেশনটা হয়, কোনো বাজে কথা কিছু বলবে না, কোনো কিছু হার্ড টাইপের কথা বলবে না, কিন্তু চেষ্টা করো। ও যখন চেষ্টা করছে দিদি তুমি আহো, দিদি সুই কিউ কিয়া, এই রকমভাবে যখন ও কথা বলছে, তখন নন বেঙ্গলি ছিল। আচ্ছা এইভাবে যখন বলছে, তখন K2 মিটারটা ব্লিঙ্ক করলো, দুটো আলো ব্লিঙ্ক করলো। আমি কনস্ট্যান্ট নোটিস করছি, কোনো কথা বলছি না, শুধু দেখছি কিসে মুভমেন্ট আসছে, আদৌ আসছে কিনা। আমি তুমি কথা বলতে থাকো, আর বলো যা কথা বলবে ও সেটাকে ওই K2 মিটারের সামনে গিয়ে বলতে, তাহলে আমি রিডিংটা পাবো। তখনও বিভিন্ন রকম যখন কোশ্চেন করছে, তোমার কষ্ট হয় কি না, তারপরে তুমি এখানে থাকতে চাও কি না, বিভিন্ন রকমভাবে যখন বলছে, তখন
আস্তে আস্তে 3টে 4টে রিডিং আসছে। এইবার আমি বুঝতে পারলাম যে তাহলে ওই ওরা ছিল বলে প্রবলেম হচ্ছিল। এদের সাথেও ফ্রি। তখন ওর মাকে কথা বলালাম। মাকে কথা বলাতে বলাতে ওর মাও একই মানে কেঁদে ফেলছে, বিভিন্ন রকম প্রশ্ন করছে। কেন এই প্রশ্নগুলো করবেন না, এখানে কতজন আছে কী আছে সেটা জানতে হবে। ওরা তারপর আর পারলো না, ওরা তো জানে না, ওরা নিজেদের মতো বলে ফেলছে। আমি তখন বললাম যে যখন তুমি এখানে আছো, তুমি যখন রেসপন্স করেছো, তুমি আরেকবার রেসপন্স করো আমাকে। আমি তোমার সাথে কথা বলতে চাই, আমি যদি ঠিকভাবে তুমি আমাকে যদি রেসপন্স করো, তোমার প্রবলেম সলভ হবে। তোমার যদি কষ্ট হয়ে থাকে, কেউ যদি আটকাচ্ছে, তোমার প্রবলেম সলভ আমি করবো, তুমি আমাকে শুধু রেসপন্স করো। তখন ও 4টে রিডিং দিল। আমি বলেছিলাম যে যদি তুমি এখানে থাকো ফাইনালি 4টে রিডিং আমাকে দাও। ও 4টে রিডিং দিল। একবার তো পুরো 5টা জ্বালিয়ে পুরো ধরে রেখেছিল, 5টা আলো জ্বালিয়েও ধরে রেখেছিল। এটা তখন হয়েছিল যখন ওর বোন হচ্ছে ওই সুইসাইডের কথাটা বলেছিল, মানে ওটা ওকে ট্রিগার করে দিয়েছিল। যে ইএমএফ মিটার যেটা আমার কাছে ছিল, ওইটারও আমি তোমাকে বলছি। সেকেন্ড তোমার হচ্ছে আমি একে একে ওকে প্রশ্ন করছি যে তুমি এখানে 2023 সাল থেকে এখানেই তুমি আছো? ও বলছে আমি এখানেই আছি, এখানেই আছি। কিসের থ্রুতে বলছিল? K2 মিটার, আচ্ছা। ঠিক আছে। আমি এখানেই আছি। তারপরে হচ্ছে ওরা 6 মাস ছিল ওই ঘরে, তো তখনও ওদের সাথে ছিল। এই ইয়েটাও আমাকে বলছে। তারপর আমি বলছি যে এখানে কতজন আছে এটা আমাকে বলো। আমি এবার ইয়েতে চলে আসছি যে কতজন আছে এটা আমাকে আগে কনফার্ম করো তুমি, এখানে কতজন আছে। না, ওখানে আমি জানতে চাইছি যে K2 মিটারের মাধ্যমে তো এরকম ডিরেক্ট ভার্বাল কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশন হবে না, লাইটে। আচ্ছা, মানে তুমি অপশন দিচ্ছিলে? হ্যাঁ, আচ্ছা। আমি অপশান দিচ্ছি যে তুমি 3টে জ্বালাও বা 4টে জ্বালাও এরকম। তো কতজন আছে আমি এবার ওকে অপশানগুলো দিচ্ছি যে এখানে যদি তোমাকে ছাড়া যদি আরও কেউ থেকে থাকে তাহলে 4টে আলো জ্বালাও। ও জ্বালাচ্ছে। এইবার আমি আরও বাড়াচ্ছি যে কতজন, 2জন আছে 4জন আছে, যদি 4জন থাকে 4টে আলো জ্বালাও, যদি 3জন থাকে 3টে আলো জ্বালাও। এইভাবে বলছি, মানে হেল্প করার চেষ্টা করছি। ও 4টে আলো জ্বালিয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে 4জনের আরও বেশি আছে। এটা আমার নিজের মনে হচ্ছে, ঠিক আছে। এটা আমার মনে হচ্ছে কারণ আমার নিজের ফিল হচ্ছে ঘরের পুরো ঘরটা জুড়ে আছে এরা। আর এটা যে ঠিক বেরিয়েছে পরে, এটাতে আমি খুব খুশি হয়েছি। তারপর আমি বলছি যে আমার নিজের মনে হচ্ছে যেখানে আরও বেশি আছে। কতজন আছে এক্স্যাক্ট আমাকে বলো। তখন একবার 3টে জ্বালাচ্ছে, একবার 4টে জ্বালাচ্ছে, 3টে জ্বালাচ্ছে, 4টে জ্বালাচ্ছে। তখন আমি বলছি না, এখানে ব্যাপার আলাদা, এখানে মিসকমিউনিকেশন হচ্ছে। আবার কেউ ওকে আটকাচ্ছে, কেউ ওকে কিছু একটা দিয়ে ওকে করতে দিচ্ছে না। তখন আসে হচ্ছে ইকোবক্স তখন আসে। ইকোবক্সটা আমি তোমার অন করি। ইকোবক্সে মেয়েটার নাম আমি বলি, যেখানে আমি এখন রুহি বলছি ওখানে আসল নাম বলি। তো আমি বললাম হিন্দিতেই কনভারসেশন আমি করছি, তুম হো ইয়া? তখন অ্যান্সার হলো হ্যাঁ, ফিমেল ভয়েসে অ্যান্সার হলো হ্যাঁ। ইকোবক্সে এটা তো পুরোপুরি শোনা যাচ্ছে। আমি সবাইকে বলছি শুনতে পেয়েছো, কনফার্ম করছে। তারপরে তখন আমি ওকে বলছি ইহা পে কিতনে জন হো, ইহা পে কিতনে জন হো, বিনা ডরে বাতাও। তখন ও আমাকে বলছে 3। তারপরে আমি বলছি যে 3 से ज़्यादा है, ठीक से बताओ, कोई तुम्हें रोक रहा है? हाँ, आंसर আসছে। कितने जन हो बताओ? 4। এই 3-4 বলতে বলতে ওর মামা মামি যে সুইসাইড করেছিল, কার মামা মামি? মেয়েটার, যেটা আমি তোমাকে বললাম যে অন্য ফ্ল্যাটে ওরা সুইসাইড করেছিল, যেটা আমি তোমাকে বলছিলাম। তো কেসটা আমি যখন পাই তখন অলরেডি ওর মামা মামি সুইসাইড করে ফেলেছে, ঠিক আছে। তো তখন আমি বললাম যে 3-4 ও বলছে, তাহলে ওর মামা মামি কি ওর সাথে আছে? এটা আমার মনের মধ্যেই এলো। তখন আমি ওকে বলছি যে यहाँ पे तुम्हारे মামা মামি হ্যাঁ? তখন বলছে হ্যাঁ। তো তখন আমি বুঝলাম যে তাহলে ওর সাথে আরও 2জন হচ্ছে ওর মামা মামি, 3জন হলো, কিন্তু আরও বেশি আছে। তখন আমি বলছি और कौन कौन है? তখন একটা অ্যান্সার এলো যেটা মেয়েটার ভয়েসে ছিল না, যেটা মানে অন্য একটা ফিমেল ভয়েসে ছিল, খুব সম্ভবত ওর মামি। আচ্ছা। যেটা আমার ধারণা, কারণ ওই ভয়েসটা ওটা ছিল না। তখন বলছে গোলু। তখন আমি যখন জিজ্ঞেস করলাম এদেরকে, এই মা মেয়েকে, যে গোলুটাকে, গোলুকে চেনেন? তখন ও বললো হ্যাঁ, এরকম একজন মারা গেছিলো যেখানে আমার মেয়ে গেছিলো দেখতে, মারা যাওয়ার পর দেখতে যায় না যে মারা গেছে দেখে আসি, তখন আমার মেয়ে ওখানে গেছিলো, এই হচ্ছে ওই গোলু। তখন আমি আবার বলছি যে গোলু তুমি হো, তো यहाँ पे জবাব দো। তখন ও প্রথমে অ্যান্সার দিচ্ছে না, আর
পেছন সাইড থেকে একদম তোমার একদম ইয়েতে শোনা যাচ্ছে কনস্ট্যান্টলি কেউ কিছু না একটা কিছু বলেই যাচ্ছে, নিজেদের মধ্যে ওরা ঝামেলা করছে। যদি স্পিরিটরা। হ্যাঁ মানে এ একটা কিছু বলছে, ও একটা কিছু বলছে, এভাবে মানে আওয়াজগুলো ওইভাবে আসছে। একটা জায়গায় যদি অনেক স্পিড থাকে দেখবে সবাই মিলে কিছু না কিছু কমিউনিকেট করার চেষ্টা করে, তো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু একটা আওয়াজ অনেক কষ্টে মানে শুনছি যে কেউ একটা পেছন থেকে কিছু একটা বলছে, যেই আওয়াজটা মানে যেই ল্যাঙ্গুয়েজটাই বোঝা যাচ্ছে না, কনস্ট্যান্ট বলে যাচ্ছে মন্ত্র পড়ার মতো, সেই ল্যাঙ্গুয়েজটাই বোঝা যাচ্ছে না। তো আমি তখন বুঝতে পারছি না যে কী করবো। তখন আমি আবার বলছি, গোলু अगर तुम यहाँ हो তো ঠিক সে জবাব দো, कोई रोक रहा है तो वो भी बताओ। তখন বলছে যে হ্যাঁ, একবার ছেলের আওয়াজে এলো হ্যাঁ। ওর মামা মামি একবার বলছে যে তোমার রোক রাহা রোক রাহা রোক রাহা, এই দুটো আওয়াজ আসছে, রোক রাহা, হ্যাঁ আর আসছে না, রোক রাহা এরম বলছে। দিয়ে আমি ওর মাকে আবার বললাম যে আপনি কথা বলুন ইকো বক্সের মাধ্যমে, শুনে নেবো আমি কী হচ্ছে না হচ্ছে, আপনি ঠিক করে কথা বলুন, আপনাদের রিলেটিভ তো, আপনি পুরো একদম ঠিকভাবে জিজ্ঞেস করুন কতজন আছে, কেউ আটকাচ্ছে কি না, আর এক্স্যাক্ট কতজন আছে এটা আমাকে জানতেই হবে। তখন উনি আবার চেষ্টা করছে, উনি কেঁদে ফেলছে কথা বলতে বলতে, স্বাভাবিক। কথা বলতে বলতে উনি কেঁদে ফেলছে। আমি বললাম আপনি একটু শক্ত হয়ে জিজ্ঞেস করুন, নাহলে বুঝতে পারবো না। উনি আবার জিজ্ঞেস করছে, বলতে বলতে মেয়ের সাথেই বারবার কমিউনিকেট করছে, আর মেয়েটা একবার অ্যান্সার দিচ্ছে, একবার দিচ্ছে না, হয়তো চলে যাচ্ছে ওখান থেকে ভয়ে কাঁদছে। এইবার ওই করতে করতে একবার অ্যান্সার এলো 7। ওদের মধ্যে কেউ একজন বলে উঠলো 7। এইবার 7টা এন্টিটি ছিল। 7টা এন্টিটি ওখানে ছিল। ওকে। এইবার আমার মনে হলো যে না এটা ঠিক, অনেক কষ্টে বলেছে, এটাও আমার ন্যাচারাল ইনস্টিংক্টই। আমি বলছি না যে ওখানে 7 জনই ছিল, বেশি ছিল না, আমি বলছি না, কিন্তু আমার মনে হলো যে না এটাই, এতক্ষণ পরে বলল। তখন আমি বললাম যে আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি এরকম কনস্ট্যান্ট কেউ কিছু একটা বলছে, কিন্তু বুঝতে পারছি না তোমাদের সাথে কী আছে, আর কে আছে, তোমাদেরকে কেউ কন্ট্রোল করছে, 7 জন তোমরা বলছো, তো তোমাদের মধ্যে কি কেউ কোনো একজন সবাইকে কন্ট্রোল করছে? তখনও বলছে হ্যাঁ। হ্যাঁ বলছে তো। হ্যাঁ, মেয়েটা বলছে, যেই সুইসাইড করে সে বলছে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। মানে ইকো বক্সের যে হ্যাঁ আমি জানি, ইয়েটা ইকো তুমি বক্স তো ইউজ জানো, করেছি। হ্যাঁ। ও বলছে হ্যাঁ। তখন আমি বলছি যে এ কন্ট্রোল কবে থেকে করছে, তোমার সাথে কি প্রথম থেকে আছে? বলছে নেই নেই, এরকম বলছে। তো আমি বললাম যে তাহলে কবে থেকে এসছে? বলছে যে তোমার মানে ফিলহাল না হালিমে, এই দুটোর মধ্যে কিছু একটা বললো, ওয়ান ওয়ার্ডে, ঠিক আছে। তখন আমার মানে একটু ডাউট হলো যে এরা একে অপরকে অ্যাট্রাক্ট করেছে, মানে একা তো থাকতে পারে না, এরা টেনে এনেছে কোনোভাবে। আমার এটা তখনও মনে হচ্ছিল, আজ অবধি আমার মনে হয় যে ওইখানে এমন কোনো এন্টিটি ছিল যার পাওয়ারটা খুবই বেশি, আচ্ছা। যে এদেরকে কন্ট্রোল করছিল। আর আমার মানে আমি শিওর হয়ে তোমাকে বলছি না, আমার এটা মনে হয় যে ডেমনিক এন্টিটি ছিল ওখানে, যে এদেরকে কন্ট্রোল করছিল। কারণ ওইখানে আমি রক্ত দেখতে পেয়েছি ওদেরকে, কোথায়? ওই ফ্ল্যাটটাতে যেটায় আমি কাজ করেছি। আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে এখানে এরকম লাল লাল দাগ, কেউ কি কোনো কিছু গুটকা ফুটকা খেয়ে থুতু ফেলেছে কাজ করার সময়? বলছে না, আমরাই পরিষ্কার করতে আসি, এই যে ফ্ল্যাটটা পুরোটা আমরা পরিষ্কার করতে এসেছি, আমি আর আমার মেয়ে নর্মাল করে চলে গেছি, বেশি কিছু করিনি। তো তখন আমি বললাম তাহলে এইগুলো কিসের দাগ? ওদের কাছে কোনো অ্যান্সার নেই, ওদের কাছে কোনো অ্যান্সার নেই। আমি তারপরেও যেই লোকগুলো আছে বাইরে যারা ছিল তাদেরকেও আমি জিজ্ঞেস করি যে এগুলো কিসের দাগ? ওরা বলছে আমরা এখানে আসিও না, আমাদের ভয় লাগে, আমরা জানি না। সব রকম হয়ে গেল। তখন এটা আমার এখন ধারণা, আমি তোমাকে কনফার্ম বলছি না যে ওটা রক্ত বা কিছু, কিন্তু আমার ধারণা যে ওখানে ডেমনিক এন্টিটিই ছিল, আর ওই হচ্ছে কন্ট্রোল করছিল। এইবার আমি চলে এসেছি যে ঠিক আছে 7 জন আছে বলছে, মেয়েটার উপর ফোকাস করবো, কারণ আমার কেসটা হচ্ছে মেয়েটা, বাকিদেরটা আমি পরে দেখছি। মেয়েটাকে বলছি যে তুমি সুইসাইড কিউ কিয়া? আমি একদম ডাইরেক্টে চলে এসেছি যে কেন তুমি সুইসাইড করলে, সুইসাইড করার কারণটা তোমার কী ছিল, আমি এটাই জানার ছিল, তোমার মা বলতে পারেনি। আমি ওকে বললাম, তখন আর বলছে না, ও রেসপন্স করছে না। এইটা কেন আমি তোমাকে বলছি, যখন রেসপন্সটা আসছিল না, ওর যে বাবা ছিল, যে সৎ বাবা, তাকেও ডেকেছিলাম, তার সাথে 2-3 জন আরও ছিল, মেয়েটার মামাও তোমার মামা বলতে হচ্ছে আরেকজন মামা, ও না আরেকজন মামা ছিল। সবাই ওখানে দাঁড়িয়ে জিনিসটা দেখছে। এবার ওদের ভালো লাগছে যে না আমরা একটা কিছু দেখছি, ভূত দেখেছি। ওরা আমাকে চ্যালেঞ্জ করেছিল মেনলি। আমি
এতগুলো কেসেস করেছি, মানুষ ধরো যেভাবে দাঁড়িয়ে থাকে যে না কিছু না হলে একে মারবো, ব্যাপারটা ওদের ওরকম ছিল। তো যখন ওরা ওটা দেখেছে, ওরা ওদের মুখের এক্সপ্রেশনই চেঞ্জ হয়ে গেছে, তো ওরা ওখানে মজা নিচ্ছে ব্যাপারটা। তো আমি ওকে জিজ্ঞেস করছি কেন তুমি সুইসাইড করেছিলে, তুমি এখন কেন রেসপন্স করছিল না, এত সুন্দর রেসপন্স করছিলে, এখন কি হয়েছে? ও কোনোভাবেই করছে না। আমি তখন ভাবছি যে কিছু একটা এমন ব্যাপার আছে যেটাও বলতে পারছে না। আচ্ছা। এই বাবার সামনে ও বলতে চাইছে না বা বলতে পারছে না। আমি বললাম আবার বাইরে যান, আপনি আবার বাইরে গিয়ে দাঁড়ান, ওর হয়তো কোনো প্রবলেম হচ্ছে যেটার জন্য কমিউনিকেট করতে পারছে না। এতক্ষণ আপনার ওয়াইফের সামনে খুব ভালো কমিউনিকেশন হয়েছে, কোনো অসুবিধা আমাদের হয়নি। গেল, বলো ঠিক है आप लोग करिए, कोई प्रॉब्लम नहीं है, हम लोग जा रहे हैं। দরজাটা বন্ধ করে দিলাম। সেম কোশ্চেন ওর মাকে দিয়ে করালাম। ওর মা করছে কিউ কিয়া তুমনে সুইসাইড। তখন আওয়াজ এলো হচ্ছে ওই ছেলেটার জন্য, ছেলেটার নাম আমি বলছি না, ছেলেটার জন্য। ছেলেটা কি করেছিল, ছেলেটার বয়সও খুবই কম, 17-18 এরকম হবে। মেয়েটার বয়সও খুবই কম, তখন হয়তো ওই 16-17 এরকম একই ইয়ের। ও কী করেছিল, বিভিন্ন রকম নোংরা কাজকর্ম করেছিল মেয়েটার সাথে, সেটা একটা ভিডিও আর ফটো করেছিল, রেকর্ড করেছিল, করে নিজের কাছে রেখে দিয়েছিল। আচ্ছা। ছেলেটা করে মেয়েটাকে ব্ল্যাকমেল করতো, বিভিন্ন রকমভাবে ব্ল্যাকমেল করতো। টাকা পয়সা ধরো দরকার হলো, নেশা করতো ছেলেটা, বিশাল নেশা করতো। তো টাকা দরকার হলো, দে আমাকে, নাহলে এরম ছেড়ে দেবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কোথাও কিছু কিনবে, টাকা দে, ব্ল্যাকমেল করে টাকাটা নেবো। ওর বাবা যেহেতু টাকা পয়সা আছে এইটা। এবার মেয়েটাকে যখন এই ভিডিওগুলো করা হয়েছে, ফটো তোলা হয়েছে, ও তো জানে না, না জানিয়ে তোলা হয়েছে। পরে যখন ও জেনেছে, ও নিজে খুব শখ ছিল। এই যে স্পিরিটটা, যখন আমি ওর সাথে কথা বলি, ও মনের মধ্যে খুবই দুঃখ। ও একদমই মানে এত লো ইন্টেন্সিটি এনার্জি, এতটাই লো যে ও ঠিকভাবে জ্বালাতেও পারছে না। ও খুবই একদম ডিস্টার্বড। ও ঠিকভাবে যে ইএমএফটাও জ্বালাতে পারছে না। আমি ওকে তখন বললাম যে এখন কেউ এখানে নেই, তুমি এক্স্যাক্টলি আমাকে বলো যে কী কী হয়েছিল। তখন ও আমাকে বলে এরকম। এবার আমি কোশ্চেন করে বার করি যে ফ্ল্যাটে যায়, ছেলেটার ফ্ল্যাটে গিয়ে এরকম, ধর এখনকার ছেলেমেয়েদের যা হয়, এখনকার জেনারেশন অনেক হয়ে গেছে, তো ওই রকম খাওয়া দাওয়া করে হয়তো সিনেমা দেখতে গেছে, সিনেমা দেখে গেছে ফ্ল্যাটে, ওই রকম কাজকর্ম করে চলে এসছে। ছেলেটা বলেনি কিছুদিন পরে, যখন ও জানতে পারে, ওর মনের ভেতরে জিনিসটা আসছে যে এটা তো ঠিক হলো না, আমি কি করব, কাউকে বলতে পারছি না। তোমাকে আমি বললাম ওর মা ঠিক করে বলতে পারেনি রিজনটা, ও হচ্ছে ওর বোনকে বলেছিল। আচ্ছা। সেটাও আমি জানতে পারি ওই কেসটা যখন আমি ইনভেস্টিগেট করছি, তখন ওর বোন আমাকে বলছে দিদি নে মুঝে বাতায়া থা। তখন ওর মা বলছে তা তুমি আগে কেন বললে না? ও সুইসাইড করার আগে বোনকে বলেছিল এরকম এরকম, যে আমার এরকম করে আমাকে ব্ল্যাকমেল করছে, আর আমি কোনো ডিসিশন নিতে পারছি না, কাউকে বলতে পারছি না। ও একটা ঘরে থাকতো চুপচাপ, ঘর থেকে বেরোতেও না, স্কুলেও যেত না, স্কুলের মেয়ে কিন্তু স্কুলে পড়তো, যেত না। সুইসাইড করার আগে তোমার মোটামুটি 1-1.5 মাস ও এরমভাবেই ঘরে থাকতো চুপচাপ, একদিনই করেনি। এই করে কাটতে কাটতে ওর বোনও আরও ছোটো, ওর বোন কী বলবে, ওর বোন একবার বলেছিল যে আমি বলে দিই সবাইকে, তখন ও বলতে দেয়নি। এই জিনিসটা ও একটা দিনে সুযোগ পেয়ে, ও মা বোন বাইরে গেছে, বাবা নেই, ও সুযোগ পেয়ে জিনিসটা করে ফেলে। আচ্ছা। করে ফেলার পরে তখন হয়ে গেল, ও নিজে একটা দেখলো যে না আমাকে করতেই হবে, অনেক কষ্ট পেয়ে ও মারা গেল। কিন্তু ওর মনের মধ্যে একটা জিনিস এখনও আছে, যখন কেসটা নিয়েছিলাম তখন ছিল যে আমি রিভেঞ্জ নেব। এই জিনিসটা ওর মধ্যে সবসময় আমি দেখেছি। আমি সবসময় বলেছি যে তুমি কি রিভেঞ্জ নিতে চাও, সবসময় জ্বালিয়েছে কেটু মিটারটা, কিন্তু ও ছেলেটাকে ভালোবাসতো। এই জন্য ও সবসময় চেয়েছিল ছেলেটা যাতে কোনো ক্ষতি না হোক। ও সব আমাদেরকে বলছে যে আমি ধরো আমরা সবাই জিজ্ঞেস করছি যে পুলিশে কমপ্লেন করে দিই, পুলিশকে বিভিন্ন রকম আমরা বলে, প্লাস হচ্ছে তোমার ফুটেজগুলো তো পাওয়াই যাবে, তাহলে আমরা পুলিশের কাছে যাই না, আমি রিভেঞ্জ নেবো। স্পিরিটটা আমাকে বলছে যে না আমি রিভেঞ্জ নেবো। মানে তুমি কীভাবে রিভেঞ্জ নেবে? বলছে আমি ঠিক রিভেঞ্জ নেবো, मैं बदला लूंगी। এই কথাটাও আমাকে এত ফিয়ারলি কি করে বলছে? ইকোবক্সের থ্রুতে? ইকো বক্সে বলছে मैं बदला लूंगी, ঠিক আছে। এই জিনিসটাও আমাকে কনস্ট্যান্ট বলেছে। আমি বললাম যে আমি একবার বললামও যে ছেড়ে দাও, যা হয়েছে হয়েছে,
তোমার জন্য ভালো ছিল না এমনি, তুমি যেখানে আছো থাকো, তোমার মুক্তি করে দেবো, শান্তি আমরা করিয়ে দেবো, যারা যারা আছে 7 জন সবার করে দেবো যদি ঠিকঠাকভাবে নাম বলা যায়। ও ওটাতে রাজি নয়। ছেলেটাকেও খুব ভালোবাসে, ও ছেলেটাকে এত বিশ্বাস করে এত কিছু করে ছেলেটাকে এমনভাবে ঠকিয়েছে, ও বদলাও নেবে। তো আমি বললাম যে তাহলে এখন কি করা যাবে? ও বলছে আমি আমার বোনকেও নিয়ে যাব, আমি আমার বোনকেও নিয়ে যাব সাথে। এই যে সুইসাইডাল যে থটটা আসছে ওর বোনের মধ্যে, এটা ওর থ্রুতেই আসছে। ওরা যেই ফ্ল্যাটে ধরো থাকে, যেই ফ্ল্যাটে এখন ওরা থাকে সেই ফ্ল্যাটে ট্রাভেল করে এই স্পিরিটটা, ওর বোনের কাছে যায়, তার জন্যই কুকুরটা হচ্ছে তোমার বারবার ডেকে ওঠে ওই কিছু স্পেসিফিক দিনে, আবারও চলে আসে ওর বোনের কাছে যায়, ওই থটটা দেয় সুইসাইড করেছি তুইও কর, তো আমার কাছে চলে আয়। দুই বোনের খুব ভালো বন্ডিং ছিল, এই থটটা দেয়। আর তখনই মেয়েটা এরকম করে ওঠে, সবসময় করে না। তারপরে হচ্ছে আমি বললাম তাহলে এখন কি করবো আমাকে বলুন। বলছে যে ও তো বলছে বদলা নেবে, কিন্তু আমরা এই ফ্ল্যাটটা বিক্রি করতে চাই, ফ্ল্যাটটা ঠিকভাবে আবার আগের মতো করতে চাই, আপনি এটা কিছু করে দিন, ব্যবস্থা করে দিন। এইবার হচ্ছে তোমার সবার নাম গোত্র সব কিছু পেয়েছি, যে 7th এন্টিটি তার হচ্ছে না। এবার ডেমনিক রিচুয়াল আমি করি না, হচ্ছে না, কী করবো? 6 জনের তো হবে, একজন কি করব? আর এই যদি থাকে ও টানতেই থাকবে, একে একে সবাইকে টানতেই থাকবে। পাশের একটা কোনো লোক মারা গেছিলো, কোনো একটা বাড়ির ওনার মুসলিম, তাকেও টেনেছে। ও একে একে টেনেই যাচ্ছে, আর আরও বাজে ব্যবস্থা হয়ে যাবে ওখানে। তো আমি আমাকে ওরা বললো যে আপনি কিছু একটা করে দিন ব্যবস্থা, যাতে আমার মেয়েটা মুক্তি পেয়ে যায়। ওদের মেন ফোকাস ওদের মেয়ে, কিন্তু আমি যখন ওখানে 7 জন দেখেছি, আমি 7 জনেরই করবো, কারণ এরাও আপনাদের ফ্যামিলি মেম্বারই ছিল একটা সময়, 7 জনেরই করবো। এরপর হচ্ছে মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে তুমি বদলা চাইছো, তুমি কি করবে? বলছে আমি ওকে মেরে দেবো, তোমাদের কিছু করতে হবে না, তোমরা যদি কিছু করো, পুলিশে দাও, এই দাও, তাহলে কি হবে? তাহলে আমার আত্মারা মুক্তি হতে পেয়ে শান্তি পাবো না আমি, কারণ ও আমার সাথে বাজে কাজ করেছে, ও আমাকে বাঁচতে দেয়নি, আমি ওর বদলা নেবো। পুলিশে দিয়ে পুলিশ তো মেরে ফেলবে না, আমি ওকে মেরে ফেলবো। এইটা হচ্ছে ওর ব্যাপার। তো আমি কি করলাম, যে 6 জনের ছিল, সেই 6 জনের যে ব্যবস্থা, মুক্তির ব্যবস্থা, বাকি যেহেতু ওরা সুইসাইড করে, সবাইকে বললাম যে আমি এখান থেকে লোক বুঝিয়ে করে দিচ্ছি, আপনার গয়া কিন্তু যাবেন, ওখানে পিণ্ডদান অবশ্যই করে আসবেন, নাহলে এটা কিন্তু হবে না। আর ডেমনিক রিচুয়ালের জন্য আলাদা লোক আছে, ওই লোক ডেমনিক রিচুয়াল করেছে, ডেমনিক রিচুয়াল করে এখনও অবধি ওদের ফ্ল্যাটে আমি কোনো ভুলভাল কিছু দেখিনি। ওরা আবার রেনোভেট করেছে, ওটাকে তোমার বিক্রি করেছে, নয় ভাড়া দিয়েছে, কিছু একটা করেছে, এখনও অবধি ভুলভাল কিছু আমি দেখিনি। এইবার হচ্ছে তোমার মোটামুটি 3-4 মাস যখন কেটে গেছে, 3-4 মাস কেটে যাওয়ার পরে ওই মাটা আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে যেই ছেলেটা এরকম করেছিল, ও যে বয়ফ্রেন্ড ছিল, সে মারা গেছে। আমি বললাম যে আপনি কি করে জানলেন যে মারা গেছে? আপনার সাথে কি কন্ট্যাক্ট আছে? বলছে না, আমরা খবর পেয়েছি, ওর যে ধরো ছেলেটার যে বান্ধবী, যে প্রেজেন্ট গার্লফ্রেন্ড ছিল, সে আবার এই মেয়েটার বান্ধবী ছিল, ওর থ্রুতেই ওই বোন হয়তো বার করেছে, এরকম ছেলেটা মারা গেছে। কীভাবে মারা গেছে? ট্রেনে কাটা পড়ে গেছে। ঠিক আছে, ছেলেটা অতিরিক্ত নেশা করতো, সব কিছু করতো, কিন্তু ও ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এবার এইটাকে কিভাবে তুমি ধরবে সেটা তোমার ওপর। এক হয় ও নেশা করে মারা গেছে, এটা একটা হতে পারে, এক হচ্ছে যেটা স্পিরিটটা বলেছিল ও সেটা করেছে। তুমি দুরকমভাবেই ধরতে পারো। আর ডেমনিক এন্টিটি ওখানে ধারণা আমার যেটা ছিল, ওরা করেছে, খুব নেগেটিভিটি ছিল জায়গাটায়, কিন্তু এখন ওই জায়গাটার নেগেটিভিটি নেই। ওরা ভালো করে সব কিছু করার পরে লোকজন থাকছে, ওদের ফ্ল্যাটটায় লোকজন থাকছে, ফ্যামিলি একটা থাকে, তাদের কোনো অসুবিধা এখন অবধি হয়নি। কিন্তু তোমার এই যে ধরো কোনো স্পিরিট যদি বলে যে আমি বদলা নেব, এই জিনিসটা যে ওরা করে, এটার প্রমাণ আমি আগেও পেয়েছি, এখনও পেলাম। আর এদের যে সেলফ রেসপেক্ট, এটা হচ্ছে মানুষের থেকেও যে বেশি, এই জিনিসটা আমি একটা প্রমাণ পেলাম। প্রত্যেকটা কেস থেকে শেখার আছে। এই কেসটার পরে এতগুলো স্পিরিট একসাথে আমি কোনোদিন হ্যান্ডেল করিনি। আর এরকম কমিউনিকেশান, যেইভাবে কমিউনিকেশান হয়েছিল, সেটা তো আমি তোমাকে দেখাতে পারবো না, কিছু ক্লিপ হয়তো আমি তোমাকে দেবো,
কিন্তু ওই মোমেন্টে যেই জিনিসগুলো আমি ফেস করেছি, ফিল করেছি, আমি এটা বুঝেছি যে সবাই খারাপ হয় না, বদলা নিলেও তাদের মধ্যে একটা ব্যাপার থাকে। ভালোবাসা তো ওর মধ্যে ছিল, ও ভালোবাসতো বলেই ও জিনিসটায় হার্ট হয়ে সুইসাইডটা করেছিল। এটা আমাদের মতো মানুষ হলে আমরাও করবো। সোশ্যাল মিডিয়া এত বড় জিনিস যদি কেউ ছেড়ে দেওয়ার ধমকি দেয়, তো একটা সেলফ রেসপেক্ট ওদের মানে সব স্পিরিটেরই একটা থাকে। এই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে যে তুমি যেটা বললে যে আজকে আমাদের সাথে যদি এই জিনিসটা হয় তাহলে হয়তো আমরা করব একই জিনিস। দেখো, আমি কোনো দিনই আত্মহত্যা বা সুইসাইডকে জাস্টিফাই করি না, কারণ আমার মনে হয় যে জীবনে অনেক রকম সিচুয়েশান আসে, যে সিচুয়েশানগুলো আমরা ওভারকাম আমাদের করা উচিত, নাকি সেখান থেকে পালিয়ে সুইসাইড করে নেওয়া। ডেফিনেটলি যখন কোনো মানুষ এই ডিসিশনে আসে যে তারা নিজেদের জীবনটা শেষ করে ফেলবে বা তারা আত্মহত্যা করবে বা সুইসাইড করবে, হয়তো ওই মুহূর্তে দাঁড়িয়ে তার কাছে ওটা ছাড়া আর কোনো বেস্ট অপশান থাকে না। তার জীবনটা এমন একটা খাদের কিনারায় তাকে নিয়ে চলে যায় যে তার ওখান থেকে নিজের লাইফটাকে শেষ করে দেওয়াটাই তার কাছে সবথেকে বেটার অপশান বলে মনে হয়। বাট দ্যাট ইজ নট রাইট। কিন্তু এক্ষেত্রে তুমি যেটা বললে যে যেই কারণে মেয়েটা নিজে আত্মহত্যা করেছে, আমি যদি একটা মেয়ের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে দেখো, একটা মেয়ের কাছে সবথেকে মূল্যবান বা সবথেকে প্রায়োরিটাইজড জিনিস হচ্ছে তার সম্মান। সে যদি দেখে যে তার সম্মান মার্কেটে বিলিয়ে যাচ্ছে, তখন সে যে কোনো রকমের স্টেপ কিন্তু নেবেই। আর এক্ষেত্রে আমি এখনও বলবো যে হ্যাঁ, সুইসাইড কখনোই জাস্টিফাইড নয়, কিন্তু মানুষ নিজের স্বার্থের জন্য এই ধরনের যে কাজগুলো করে, তাতে তাদের এই রিয়েলাইজেশনটা কবে আসবে আমি নিজেও জানি না, যে তাদের এই কাজগুলোর জন্য একটা মানুষকে মৃত্যুর মুখে চলে যেতে তো হচ্ছে। ওর ডিসিশন ওখানে আর কিছু নিতে পারেনি, একের exactly. বয়স কম। তো ওর মানে আমি ওর সাথে কথা বলেছি, আমার যেটা মনে হয়েছে যে ও ওই প্রেশারটা নিতে পারেনি, স্বাভাবিক। আর ও বাড়িতে বলতেও পারেনি, এই ভয়ে কারণে বলতে পারেনি। কমিউনিকেশনটা খুব বেশি দরকার। হ্যাঁ। যদি মেয়েটা বাড়িতে ওর মাকে বলতে পারতো যে মা, আমি এই একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, তাহলে আমি একটা জিনিস বলছি, এই যারা বলে, বিশেষ করে আমি মেয়েদেরকে একটা কথা বলছি, হয়তো তোমরা আবেগের বশে, হয়তো ইমোশনাল হয়ে অনেক সময় অনেকের সাথেই কাউকে ভরসা করে বিশ্বাস করে নিজের প্রাইভেট মুহূর্তের জিনিস শেয়ার করে দাও, বা নিজস্ব খুবই প্রাইভেট কিছু জিনিস তোমরা শেয়ার করে ফেলো। ভাবো যে হ্যাঁ, সেই মানুষটাই সারা জীবন তোমার পাশে থাকবে বা সারা জীবন তোমার ব্যাকবোন হয়ে থাকবে, সাপোর্ট হয়ে থাকবে। বাট আলটিমেটলি তারা যখন ব্ল্যাকমেল করে যে এইটা আমরা এখানে ছেড়ে দেবো, এইটা আমরা ওখানে ছেড়ে দেবো, তোমরা কখনো ভয় পাবে না। তোমরা আগে তোমাদের বাড়ির লোককে জানো, কারণ বাড়ির লোক তোমাদেরকে হয়তো বকবে, দুটো থাপ্পড় মারবে, 3 দিন হয়তো খেতে দেবে না, 4 দিনের মাথায় হয়তো বলবে বাড়ি থেকে বেরিয়ে যাও, কিন্তু আলটিমেটলি তারাই তোমার পাশে থাকবে। অন্তত সুইসাইড করার আগে বা নিজের জীবন শেষ করে দেওয়ার আগে নিজের বাড়ির লোকের সাথে একটা কমিউনিকেশন বিল্ড আপ করো, কারণ কমিউনিকেশানই তোমাদের জীবনটাকে কিন্তু আবার নতুন করে বাঁচতে শেখাবে। এক্ষেত্রে আমি সত্যি কথা বলবো যে লাস্টে তুমি যেটা বললে ছেলেটা ট্রেনে কাটা পড়ে মারা গেছে, আমার তার প্রতি তো একদমই কোনো রকম সহানুভূতি নেই, কারণ আমার খারাপটা লাগছে এটা ভেবে যে একটা মেয়ে তাকে বিশ্বাস করেছিল, ভরসা করেছিল, বাট তারপরেও তাকে তার জীবনটা হারাতে হলো। এবং এবার আমি আসছি তোমার ইনভেস্টিগেশন পার্টে। ঠিক আছে, এই যে কেসটায় তুমি যখন ইনভেস্টিগেশন স্টার্ট করলে বা তুমি যখন মেয়েটার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছিলে, আমি একটা জিনিস জানি যে যখন আমরা এই গ্রস বডি ছেড়ে বেরিয়ে যাই বা মৃত্যুর পর, ঠিক আছে, আমরা কারোরই আপন থাকি না, কারোরই নিজের থাকি না। মানে আমাদের যে এক্সিস্টেন্স সেটা আমাদের কাছের মানুষদের জন্য পজিটিভ নয় বা ঠিক নয়। এক্ষেত্রে তোমার সাথে মেয়েটা কমিউনিকেশন বিল্ড আপ করছিল না বা তোমাকে রেসপন্স করছিল না, কিন্তু তারপরেও যখন ওর বোন, যাকে ও নিয়ে যেতে চাইছে, ওর প্রশ্নের আনসার দিচ্ছিল। ঠিক আছে, তোমার কাছে তো এই ফুটেজগুলো আছে আই থিঙ্ক। ফুটেজ আছে আমার কাছে। ওকে, তো তোমার কি মনে হয় যে স্পিরিটটা, ওর যে মেয়েটার যে সোলটা, সেটা কি এখনও ওখানে ট্র্যাপড রয়েছে? আমার মানে নিজের যেটা মনে হয় সেটা হচ্ছে, ওর কাজ তো আমি করিয়ে দিয়েছি। ধরো আমি নিজে না করলেও আমি করিয়েছি, কারণ আমি নিজে এখন এই কাজগুলো করি না, খুবই কম। আমি ইনভেস্টিগেট করে দেবো যে কোনো জায়গায়। আমার যেটা মনে হয় যে একটা স্পিরিট, কেউ যদি যখন বদলা নিতে চায়, তো সে যখন তার বদলাটা ধরো পেয়ে গেল, ও পেয়ে গেছে, আমি ধরলাম যে ওর জন্যই হয়েছে, আর ওইদিকে ওর কাজও হয়েছে, পিণ্ডদানও হবে। তো আমার এটা মনে হয় না যে ও আর ওখানে আছে। যদি ও থেকেও থাকে,
তাহলে আমি ওদেরকে এটাই বলেছি, ডিস্টার্ব করবেন না, যদি কোনো অসুবিধা কারোর হয় সেটা আমাকে জানাবেন, কিন্তু ডিস্টার্ব করবেন না কোনোভাবে, যে যেখানে আছে ওখানে থাকুক। কিন্তু আমার মনে হয় যে ওখানে আর নেই, ওর যেটা পারপাস ছিল লাইফের সেটা ওর হয়ে গেছে। আর তুমি যেটা বললে যে আমরা কেউ কারো নিজের থাকি না আফটার ডেথ, এই জিনিসটা ঠিক আছে, কিন্তু আমাদের নিজেরই তো মানুষ। যখন বেঁচে ছিলাম তখন তো মানে আমাদেরই পরিবারের লোক ছিল। তো কমিউনিকেশন মানে আমি যেটা বুঝেছি যে যখন নিজে কমিউনিকেট করতে পারছি না, সবাই সবার সাথে কমিউনিকেট করে না, তখন যদি ফ্যামিলি মেম্বার থাকে তাদেরকে দিয়ে কমিউনিকেট করার চেষ্টা করাও। আমার মেন মানে মোটিভটাই হচ্ছে আমি কমিউনিকেট করবো, আমি কথা বলতে এসেছি এখানে, আমি এখানে ভূত ধরতে আসিনি, আমি কথা বলতে এসেছি, কেন ওখানে আছে সেটা জানতে এসেছি, আর কিভাবে তার মুক্তি হবে সেইটা আমি জানতে এসেছি। আমি মুক্তি করাবো না, যে করায় তাকে দিয়ে করিয়ে দেবো। আমার কাজটা হচ্ছে যে কেন ওখানে সে আছে, আর যারা ওখানে থাকছে তাদেরকে কেন প্রবলেম করছে। স্পিরিট প্রবলেম করে না, স্পিরিট তখনই প্রবলেম করে যখন তার প্রবলেম হয়। যদি কোনো বাড়িতে খুব নেগেটিভ, ধরো একটা জমি, সেখানে অনেক মানে বাজে বাজে জিনিস হয়েছে, তুমি জমিটাকে দেখছো, তার পাশটাকে তোমাকে দেখতে হবে। যারা নিজেরা শান্তি পায়নি তারা কাউকে শান্তিতে থাকতে দেবে না। কেউ মানে কোনো স্পিরিট যদি খুব ধরো ভালোভাবে একটা জায়গায় থাকছে, তুমি সেখানে তাকে ডিস্টার্ব করছো, তুমি অজান্তেই করছো, তো ও তোমাকে সেখান থেকে সরানোর চেষ্টা করবে। তুমি যদি তখনও না সরছো, আগে অনেক রকম ইন্ডিকেশান দেয়। এটা একদমই ভুল ধারণা যে তোমাকে আগেই ক্ষতি করবে। স্পিরিট কোনোদিন ক্ষতি করতে চায় না, অ্যাব্রাপ্টলি তো কোনো ক্ষতি করতে খুব খুব রেয়ার স্পিরিট থাকে যারা তোমার ক্ষতি করতে চায়, কিন্তু সব স্পিরিট মানে ম্যাক্সিমাম স্পিরিট আমি দেখেছি ওরা ক্ষতি করতে চায় না, ওরা তোমাকে ওয়ার্নিং দেবে। আমি নিজে ওয়ার্নিং পাই, নিজে ওয়ার্নিং পেয়েছি। আমি এতদিন ধরে কাজ করছি, আমি তোমাকে তোমার মানে চ্যানেলের মাধ্যমেই তোমাকে বলছি, তোমার যে কোনো দিন যে কোনো সময় তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাকে দেখাবো কমিউনিকেট করে, তুমি নিজে কমিউনিকেট করবে। যদি কেউ করতে চায় সেও করতে পারে, আমার সাথে এসে কোনো ক্ষতি হবে না। আমি তোমার একটা কমিউনিকেশন ফুটেজ দেখেছিলাম যেখানে তুমি মোশন সেন্সরের থ্রুতে কমিউনিকেট করছিলে। But কিছু জিনিস আমার কাছে খুব কোয়েশ্চেনেবল। ওকে, যে তুমি একটা ওপেন স্পেসে বা একটা ওপেন জায়গায় তুমি যখন কমিউনিকেট করার চেষ্টা করছো, তুমি স্পেসিফিক কারোর কাছে কমিউনিকেট করছো বা কারোর সাথে কমিউনিকেট করছো। আমি একবারও বলছি না যে না জিনিসটা মিথ্যে বা ওখান থেকে হাওয়া পাস করছে তাই লাইট জ্বলে উঠছে অ্যান্ড অল কিছু। বাট তুমি আইডেন্টিফাই করছো কী করে যে যার সাথে তুমি কমিউনিকেট করতে চাইছো তোমার সাথে সেই কমিউনিকেট করছে? কারণ স্পিরিট কিন্তু মিমিক করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, একদম। স্পিরিট নিজে অন্য কারো রোল প্লে করতে পারে, সে তোমাকে বুঝতেও দেবে না। বাট সেক্ষেত্রে তুমি শিওর কী করে হবে যে তুমি যার সাথে কথা বলতে চাইছো, অ্যাজ ইফ তুমি অরিত্রর সাথে কথা বলতে চাইছো, তোমাকে আদিত্য আনসার দিচ্ছে, তুমি কি করে বুঝবে যে ওটা অরিত্রই আনসার দিচ্ছে না? ধরো যেই ফুটেজটা তুমি দেখেছো ওইখানে ওটা ছিল একটা ফিমেল স্পিরিট, ঠিক আছে? ওটা কি এই কেসটারই ফুটেজ ছিল? না, তুমি যেটা দেখেছো সেটা আলাদা, আচ্ছা, ওটা আলাদা। ওটা আমাদের ওখানে একটা জায়গা ওখানে আছে, ওখানে ওই কেসটা আবার একটু আলাদা। ওই পাশের বাড়ির ছেলেটা যে গাছটার সামনে আমি করছিলাম, ওই গাছে ওঠে রাতের বেলা, ধরো কোনো কারণ ছাড়াও গাছে উঠে নিজে নিজে কথা বলে কারোর সাথে। আচ্ছা, ওইখানেও একটা ছোটো একটা ঘর মতো বানিয়েছে, মাচা মতো, ওখানে শুয়ে থাকে রাতের বেলা 10টা 11টা 12টা রাতের বেলা শুয়ে থাকে একা একা, পুরো জঙ্গল কিন্তু ওটা। ওখানে থাকে, কার সাথে কথা বলে। ওই গাছটা অনেকে কাটতে চেয়েছে, পুরো একদম তোমার ধরো ওই ওটা মাঠ টাইপের, যদি তুমি ধরো ওখান থেকে ধারালো অস্ত্র বার করে তাকে মারতে গেছে, গাছ কাটতে দেবো না। ওই ছেলেটা, আচ্ছা। তো এইটা আমার ধারণা যে ও পার্শিয়ালি পজেসড। কিছু কিছু সময় ও এমন সিচুয়েশানে চলে যায় যখন ওই গাছে গিয়ে ওঠে। আচ্ছা, ওটার জন্য আমি ওখানে গেছিলাম। ওখানে গিয়ে তোমার হচ্ছে আমি কমিউনিকেট করছিলাম যে এখানে যদি কেউ থেকে থাকে, একজনের বেশিও যদি কেউ থেকে থাকে, কেউ একজন আমার সাথে কমিউনিকেট করুক, তো একটা মহিলা স্পিরিট যে করোনায় মারা গেছে, আমার সাথে তার কমিউনিকেশান হয়। আমার সাথে মেনলি ফিমেল স্পিরিটেরই কমিউনিকেশান হয় ম্যাক্সিমাম কেসেসে, আমি দেখেছি। যদি এক জায়গায় অনেক কেউ থাকে না, ফিমেল স্পিরিটই কমিউনিকেট করে আমার সাথে, আমি জানি না কেন। তো সে আমার সাথে কমিউনিকেট করে, সে মারা যায় করোনাতে। তার বয়স তোমার আমাদের এজেরই, 29-30 এরকম তার বয়স। এই এটা আমি একদম শিওর কী করে হচ্ছি, বিভিন্ন রকম কোশ্চেন বিভিন্ন টাইমে করছি ঘুরিয়ে ফিরিয়ে। আমি ওখানে একবার না অনেকবার গেছি, ওই ফিমেল স্পিরিটই আমার সাথে কমিউনিকেট করছে। ওখানে অনেকজন আছে, যখন আমি কোশ্চেন করছি এখানে কতজন আছে,
100 জন, 130 জন, 150 জন, 160 জন, আলো জ্বলছে। একটা জায়গায় গিয়ে যখন থামছি তখন আর জ্বলছে না। আবার যখন আমি সেটাকে কমাচ্ছি আবার আলো জ্বলছে সেখানে। তুমি যেটা বলছো যে হাওয়া পাস করছে, অনেক কিছু হতে পারে, হাওয়া, পোকামাকড় সব কিছু, কিন্তু না, যখন তুমি ওই জায়গায় যখন তুমি থাকবে তখন তুমি বিশ্বাস করতে বাধ্য হবে যে না, এটা এটার জন্যই হচ্ছে। তুমি যেটা বলছো একদম ঠিক, আমি কেন বিশ্বাস করব? ওখানে অনেক কিছু থাকতে পারে, কিন্তু যদি হাওয়া চলে, হাওয়া তো ধরো যখন আমি কোশ্চেন করছি তখনও চলতে পারে, যখনও অ্যান্সার করছে তখনও চলতে পারে। তাহলে স্পেসিফিক টাইমে কেন অ্যান্সার? আমি যখন বারবার বলছি জ্বালাও জ্বালাও জ্বালাও, তুমি যদি ছেলে হও তাহলে জ্বালাও, মেয়ে হও তাহলে জ্বালাবে না। তাহলে যখন আমি ছেলে বলছি তখন জ্বালা, যখন মেয়ে বলছি কেন জ্বালাচ্ছে না? হাওয়া তো তখনও পাস করছে, কারেক্ট। তখন কেন জ্বলছে না? আমি যদি ওখানে 100 বার মেয়ে বলি ও জ্বালাচ্ছে না, তা হাওয়া তো পাস করবেই, তাহলে তো কেন জ্বলছে না? তুমি যখন একটা কমিউনিকেশান দেখবে, ওটা রিয়েল না ফেক ওটা তুমি বুঝতে পারবে, কারণ তোমার কোশ্চেনের সাথে সাথে সেই অ্যান্সারটা হবে। আমি ওই জন্যই তোমাকে বললাম যে তুমি বা তোমার টিমের কেউ বা তোমার অডিয়েন্সেরও কেউ যদি ধরো আমাকে মনে হয় যে আমাকে চ্যালেঞ্জ করবে, আমার কাছে সব রকম ইকুইপমেন্ট আছে, আমি সব রকম প্রুফ দিতে রাজি আছি, কিন্তু আমার একটাই কথা, কারোর সাথে শেয়ার করবে না। কারণ আমার সাথে যেটা তুমি করছো সেটা ওদের অনুমতিতে আমি করছি। কোনো জায়গায় যখন ইনভেস্টিগেশন তুমি করতে যাও, সেই স্পিরিট জানে যে কে আসছে, তার কী ইন্টেনশন, সে কী করতে পারে, তোমার কতটা ক্ষমতা এটা ওরা জানে, ওরা সব কিছু জানে। তুমি কীভাবে বাড়ি যাবে, কী ট্রেনে বাড়ি যাবে সব জানে, রাস্তায় তুমি মরে যাবে কি না সেটাও ওরা জানে। তাতে তুমি কি করতে পারো ওদের, এটা ওরা জানে, এটা জেনেই তোমাকে সে অ্যালাউ করছে তুমি ওখানে যাও। ঠিক আছে, তো আমি এটাই বলি, আমি তোমাকে ফুটেজও দেখাবো, ফুটেজ তুমি নিয়েও যেতে পারো নিজের সাথে, সারা জীবন দেখো, কিন্তু কাউকে শেয়ার করবে না। যদি সেই স্পিরিটটা শেয়ার করতে বলে তুমি করো, যে বলবে যে করো না, তুমি এটা করো না, কারণ তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। আমি সবসময় এটা আমি রেসপেক্ট দেওয়ার চেষ্টা করি। তুমি সারাদিন নিজের কাছে রেখে দেখো, তুমি নিজে চিন্তা করো ফেক রিয়েল, সারাদিন ধরে করো, কাউকে শেয়ার করবে না। কখনো এই যে তুমি স্পিরিট কমিউনিকেশন করো, তুমি আমাকে বলেছো যে তুমি প্রায় সময় স্পিরিট কমিউনিকেশন করেছো, একবার না একাধিকবার করেছো, ঠিক আছে? এক্ষেত্রে এরকম কখনো কোনো রকম কমিউনিকেশন হয়েছে যেখানে তোমার মনে হয়েছে যে ওই কমিউনিকেশনটার পর তোমার নিজস্ব লাইফ এফেক্টেড হয়েছে? নিজস্ব লাইফ অ্যাফেক্টেড বলতে, আমি কমিউনিকেশন তখনই করি, ঠিক আছে, এটা আমি জানি বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে নিজের ইয়েগুলো মানে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে। আমি এরকম না যে সবসময় কমিউনিকেট করি, কিন্তু আমার একটা টাইমে মনে হয় যে না, আমি নিজে থেকে সলিউশন পাচ্ছি না, আমি একবার ওদেরকে জিজ্ঞেস করি। আমি ওদেরকে কিন্তু কোনো রকমভাবে ট্রিগার করি না, কোনো রকমভাবে সলিউশন চাই না, আমি শুধু জানতে চাই যে এটা ঠিক না ভুল, আমার লাইফে এই প্রবলেমটা হচ্ছে, এটা কি এটার জন্য হচ্ছে, যদি হয় তাহলে আমাকে বলো, এইটুকুই। আর আমি সবসময় ওদেরকে রেসপেক্ট দিই, আমি সবসময় বলি যে আমার সাথে আসবে না, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার সাথেও কেউ আসবে না, আর আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমি তোমাদেরকে এখন মুক্তি দেওয়াতেও পারবো না, আমি তোমাদের কোনো ক্ষতিও করব না, আমাকে শুধু তোমরা এটুকু হেল্প করো। আর আমি যতবার আজ অবধি যত প্রবলেমের জন্য কমিউনিকেট করেছি, এরকম না যে সবসময়, আমি হেল্প পেয়েছি। আর আমার এটা বিশ্বাস যে কোনো স্পিরিট এমনি এমনি কারোর ক্ষতি করে না। ওরাও আমাদের মতোই, ওরাও আমাদের মতো বাঁচতে চায়, ওরাও আমাদের মতো লাইফটা লিড করতে চায়, পারেনি। সব স্পিরিট খারাপ হয় না। কেউ খুব মানে ভালো ছিল জীবিত অবস্থায়, কেউ খুব খারাপ ছিল, তো মৃত্যুর পরও সে খারাপই থাকবে, সে হেল্প করবে না। সবাই সেম হয় না। যখন তুমি কোনো জায়গায় কিছু নেগেটিভ থাকবে না, বডির ভেতর থেকে একটা আলাদা রকম ফিলিং আসে, একটা আলাদা সেন্সেশন হয়, ওটা থেকে তুমি বুঝতে পারবে যেখানে খুব বাজে কিছু আছে, যেটা আমি বুঝতে পেরেছি। যেখানে যেখানে আমি করি, ধরো আমি যখন জিজ্ঞেস করি তখনও বুঝতে পেরেছি। আবার কিছু জায়গায় কিছুই মনে হয়নি, খুব ভালো কমিউনিকেট করেছি। খুব নেগেটিভ যদি কোনো কিছু থাকে আশেপাশে, সবার জন্য আমি বলছি, সেটা তুমি বুঝতে পারবে, আমাদের বডি সেটা বুঝিয়ে দেয় আমাদেরকে। রাইট। এটা বুঝতে তুমি পারবে। আর আজ অবধি আমার যত কিছু প্রবলেম ছিল আমি জিজ্ঞেস করেছি, আমি নিজের পার্সোনাল লাইফ নিয়েও জিজ্ঞেস করি, নিজের কাজ নিয়ে জিজ্ঞেস করি, এরপরে আমি কী করব, সব কিছু জিজ্ঞেস করি, আমি পজিটিভ অ্যান্সারই পেয়েছি। যেটা হবে না সেটা তো না বলেছে, পরে গিয়ে দেখেছি সেটা হয়নি। শুধু এটা আজকে বলে না, আমার বিয়ের আগে হোক তখন অনেক কিছু ইনসিডেন্ট ছিল, আমি যা যা বলেছিল আমাকে, এখন আজকের দিনে সেটা সব মিলে গেছে। আমি সেখানে একজনকে ভূত ছাড়াতে গেছিলাম, তাকে ধরেছিল, ছাড়াতে গেলাম, তখন আমি কাজগুলো করতাম, খুব রিপিটেডলি করতাম, কাজ পেলেই করতাম, তো ওইখানে ও
মহিলাটাকে ছাড়বে না, ওই জ্বালাতে ও আমার লাইফের সব হিস্ট্রি বলে দিয়েছে, ফিউচারে কী হবে, তোর সাথে এটা হবে, এটা ভুল, এটা এখানে তুই ঠকবি, এটা তোর হবে, এটা তোর হবে না। ওকে মেয়েটাকে ছাড়বে না বলে ওটা বলে দিল আমাকে জ্বালায়। আমাকে এটাও তুই ভালো, তুই এখান থেকে চলে যা, আমি ওকে ছাড়বো না, ও ঘুরছে, আমি ওকে ছাড়বো, তুই চলে যা, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তোর কোনো ভালো আমি করবো না, খারাপও করবো না, তুই শুধু চলে যা। তোমাকে বলেছিল? হ্যাঁ, কিন্তু ও যা যা বলেছিল যাওয়ার সময় সব মিলেছে আমার। ওই জন্য আমি ওদেরকে জিজ্ঞেস করি, আমি পজিটিভ রেজাল্টই পেয়েছি। আজকে আমার ধরো আমি যা করছি, এই ফিউচারে আমি যা করব, আমি একটা প্ল্যান করে রেখেছি। তো যেই জিনিসগুলো আমাকে বলেছে যে তোর হবে, আমি ওগুলো করবই। আমি যেরকম ভগবানে মানি, আমি এইসব জিনিসও বিশ্বাস করি, আমি অবভিয়াসলি করব, করেওছি। ইনফ্যাক্ট আমি রেজাল্ট পেয়েছি। আর যেগুলো করতে না করে সেগুলো আমি করবো না। মানে তুমি বলতে চাইছো যে স্পিরিটদের থেকে হেল্পও পাওয়া যায়? পাওয়া যায়। তোমার যদি ইন্টেনশনটা ভালো হয়, তুমি সৎ হও, তোমার মনের মধ্যে যদি একটু খুঁত না থাকে, ঘেন্না না থাকে এদের প্রতি, ভয় তো মানুষের থাকতেই পারে, কিন্তু তোমার পিওরিটি যদি তোমার মধ্যে থাকে, পিওরিটিটা, তুমি হেল্প পাবে। যে কেউ হেল্প পাবে, তুমি বলে না, যে কেউ হেল্প পাবে, কিন্তু তার মধ্যে শয়তানি থাকলে হবে না, কোনো কিছু পাওয়ার আশা থাকলে হবে না, লোভ থাকলে হবে না। আমি তোমাকে তো ওই জন্য ওপেনলি তোমাকে বলে যাচ্ছি আজকে। আমি জানি তোমার সাথে আবার কবে কথা হবে, দেখা হবে। আমি তোমাকে ওপেনলি বলছি, তোমার যে কোনো দিন ইচ্ছা, তোমার টিম নিয়ে হোক, তুমি যদি অডিয়েন্সকে দেখাতে চাও, আমি তোমাকে দেখাবো। যেটা কেউ ধরো এখন অবধি দেখায়নি, আমি তোমাকে সেটাও করে দেখিয়ে দেবো, প্রুফ। থ্যাংক ইউ সো মাচ অনিরুদ্ধ। মানে অনেক দিন পর তুমি আজকে এখানে এলে, এরকম একটা কেস তুমি শেয়ার করলে, যেই কেসটা নিয়ে তুমি বিগত 8 মাস ধরে কাজ করছো, 8-9 মাস ধরে। তো আমি জানি যখন একটা মানুষ কোনো কেস নিয়ে স্পেসিফিক্যালি কাজ করে, তখন তাকে কোন কোন প্যাচেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু তোমার সাথে কানেক্টেড রয়েছি, তাই তোমার স্টোরি বা তোমার কিছু পোস্টও আমার চোখে পড়ে, সেখানেই আমি এই কেসগুলো রিলেটেড কিছু আপডেট পাই। তো সেই কারণেই অনেক দিন ধরে আমরা ট্রাই করছিলাম এই পডকাস্টটা করার। তো ফাইনালি আজকে আমরা ঘটনাটা শুনলাম, বা গল্পওয়ালা পরিবারের শ্রোতারাও শুনলো। তো এতদিন পর তুমি এলে, ঘটনা শেয়ার করলে, কেমন লাগছে গল্পওয়ালায় এসে? আমার দেখো সবসময় ভালো লাগে মানুষকে, আমি সারা দিন ধরে এই কাজটাই আমি করি। তো আমি এইটুকু আমার বুদ্ধি হয়েছে, এইটুকু সেন্স হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, কে কেমন, কার মধ্যে কি আছে, কার কি হবে, এটুকু আমি বুঝি। ফেস রিডিংও আমি করে, আমি মুখ দেখে বুঝতে পারি কে আমার ব্যাপারে কী ভাবছে, সেটাও আমি বুঝতে পারি, কিন্তু সেটা তো সামনাসামনি বলা যায় না। তো তোমাকে মানে আমি এটুকুই বলবো যে তোমার পডকাস্টে মানে যদি ফিউচারেও আমার কোনো এক্সপিরিয়েন্স হয়, যেটা আমি জানি হবে, আরও বাজে রকমভাবে হবে, তো আমি তোমার পডকাস্টে শেয়ার করে যাব। অন্য কোথায় কী করবো আমি জানি না, কারণ আমি এটার থেকে অনেকটা দূরে। আমি কেসেসগুলো নিয়ে সলভ করি, সব কিছু করি, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে এই ফুটেজগুলো দিতে চাই না, আর বা আমি এই জিনিসটাকে প্রমোট করতে চাই না। আমার সাথে যদি কেউ কাজ করতে চায়, কেসে যেতে চায়, দেখতে চায়, আমি তাকে দেখাবো, কিন্তু তার কোনো প্রমাণ আমি রাখতে চাই না সবার কাছে। নিজের কাছে কিছু রাখি, নাহলে রাখি না। আমার ফোনে অনেক কিছু ছিল, তো আমি রাখিনি, কারণ এটার ইম্প্যাক্ট একটা পড়ে। 100বার, এটা আমিও জানি। এটার ইম্প্যাক্ট একটা পড়ে। তো আমি তোমাকে বলছি, আমি কোনো পডকাস্টে কী করবো না করবো এটুকু আমি জানি না, ফিউচার আমি কী, কিন্তু আমার যদি কিছু মনে হয় যে না তোমার এটা তোমাকে বলতে পারো বা তোমার অডিয়েন্সকে দেওয়া যাবে, আমি শুধু তোমার পডকাস্টে এসে বলে যাবো। অবশ্যই, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আমার নিজের পার্সোনালি ভীষণ ভালো লাগলো, এতদিন পর আজকে তোমার সাথে দেখা হলো, কথা হলো। খুব তাড়াতাড়ি এক্সপেক্ট করবো আরও নতুন কেস তোমার আমি শুনবো, আরও নতুন নতুন ঘটনা তুমি নিয়ে আসো। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। থ্যাংক ইউ সো মাচ। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। টেক কেয়ার, বাই। Golpowala, the real paranormal experience.